হুম। জি স্যার, লাইভ করে দিছি। আমি আপনাকে একটু লিঙ্কটা দিয়ে দিই, দাঁড়ান একটা সেকেন্ড। স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার স্যার। কেমন আছেন? ধন্যবাদ স্যার আজকে আমার সাথে স্যার যুক্ত হওয়ার জন্য। এটা স্যার আমার জন্য আরকি অনেক বড় একটা পাওয়া আপনাকে স্যার, আপনার মতো মানুষকে স্যার আমার পডকাস্টে পাওয়াটা। তো স্যার আশা করি ভালো আছেন স্যার, সুস্থ আছেন। হ্যাঁ, আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। এই কিঞ্চিত একটু অসুস্থ ছিলাম গতকালকে, আজকে মোটামুটি একটু ভালো আছি। আচ্ছা স্যার। স্যার বাসার সবাই ভালো আছেন স্যার? হ্যাঁ, বাসার সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমরা ফার্দার ডিসকাশনে যাওয়ার আগে যদি স্যার আপনি আপনার সম্পর্কে কিছু বলতেন তাহলে ভালো হতো স্যার। আমার সম্পর্কে কি বলবো, আমি তো তোমরা আমার ছাত্র যারা তারা তো সবাই আমাকে খুব পছন্দ করো, এটা আমি বিশ্বাস করি। আহ, একজন শিক্ষক হিসেবে আসলে এটাই অনেক বড় একটা ব্যাপার। আমি এক যুগের অধিক সময় ধরে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি। আহ, আমার সাথে যারা যুক্ত আছে বা আমার ক্লাস যারা করে তারা তো এই ব্যাপারে যথেষ্ট আর কি ভালো আছে। আহ, আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স এবং এখন পিএইচডিও করতেছি। আর পাশাপাশি বাংলাদেশে গ্রিন ইউনিভার্সিটি আমার পঞ্চম কর্মস্থল। এর আগে আরো 4টা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করেছি। তো আমি এনজয় করি শিক্ষকতা, ভালো লাগে। শিক্ষকতার পাশাপাশি গবেষণা, আদার্স অ্যাক্টিভিটিস, বিশেষ করে এই শিক্ষকতাতে এটা আসলে মানে সুযোগ তৈরি হয়। অন্যান্য পেশায় এত মানুষের সাথে কমিউনিকেশন করা বা আহ, এত মানুষের এত ভিন্ন মত এবং তাদের যেই আন্ডারস্ট্যান্ডিং, এগুলো আসলে অন্য কোনো পেশায় এভাবে সম্ভব না। আমার ক্লাসরুমে প্রতিটা স্টুডেন্ট এক একজন এক একজনের মতো করে ভাবে, এক একজন এক একজনের মতো করে কাজ করে এবং তারা এক একজন এক একজনের মতো করে সফল হয়। আমি আমার যত ছাত্রছাত্রী আছে তাদেরকে দিয়েই আমি আজকে আহ, এই অবস্থায়, আমার পরিচয় আমার ছাত্রদেরকে দিয়ে। আকাশ। জি স্যার, আমরা তো স্যার যারা আপনাকে চিনি স্যার, আমরা সবাই জানি যে আসলে আপনি কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং হচ্ছে আপনার জনপ্রিয়তা কতটা। আর স্যার গ্রিনে যারা আছে স্যার সবাই তো মানে আপনাকে একটা নামেই চিনে স্যার, অলরাউন্ডার হিসেবে। যে যতগুলো সেক্টর আছে, লাইক আপনি তো এখন আবার স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর দায়িত্বে আছেন। সো ওই হিসেবে আপনাকে মানে এক কথায় আমরা বলতেই পারি যে একজন অলরাউন্ডার হিসেবে। তো স্যার আজকে আপনার সাথে কথা বলার পূর্বে আমি আরো অনেক মানে একটু রিসার্চ করে কিছু প্রশ্ন জোট করার চেষ্টা করেছি। লাইক আমি যদি স্যার বলি যে
আপনার শিক্ষক হওয়ার পিছনে কোনো অনুপ্রেরণা কিংবা গল্প আছে কিনা স্যার? যেগুলো আসলে আমরা স্যার ক্লাসরুমগুলোতে শুনতে পারি না। সো ওইটা স্যার আজকে আমাদের জানার বিষয় হয়ে থাকবে যে আপনার শিক্ষকতা শুরু করার পিছনে কোনো অনুপ্রেরণা কিংবা গল্প আছে কিনা? এটা একটা ভালো প্রশ্ন করছো। আসলে আমরা যখন ক্লাসরুমে যাই, বিশেষ করে ক্লাসরুমে ছাত্র যারা সামনে পাই, তাদেরকে তো পড়াশোনার পাশাপাশি অন্যান্য কথা বলার আসলে খুব একটা সময় পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায় না। প্রতিটা মানুষের জীবনের একটা আলাদা ফিলোসফি থাকে। উম, সে সেই ফিলোসফিতে চেষ্টা করে তার জীবনটাকে গড়ে তোলার। তো তোমার যে প্রশ্নটা আসলে শিক্ষক হওয়ার পিছনে অনুপ্রেরণা আছে কিনা, এটা বলতে গেলে তো একটু আগে থেকে শুরু করতে হয়। উম, আমরা যখন বেশ ছোট, মানে আমার পরিবারে, বিশেষ করে আমার এক মামা, উনি হচ্ছে একটু পড়াশোনা করেন, বাকি সবাই ব্যবসা নিয়ে আছেন, পড়াশোনা খুব বেশি দূর তারা করেন নাই। আমার এক মামা, উনি মোটামুটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেন এবং পরবর্তীতে বিসিএস পরীক্ষায় বেশ কয়েকবার অংশগ্রহণ করেন। রিটেন পরীক্ষা পর্যন্ত টিকেছিলেন, ভাইভাতে গিয়ে হয়তো আর ওইভাবে সফল হতে পারেননি। তো আমরা যখন ছোট, মানে ছোটবেলা থেকে আমি, আমাদের পরিবারে যেহেতু এইভাবে পড়াশোনার দিকে তার কারো তেমন কোনো আগ্রহ ছিল না, আহ, এবং আমার বাবাও খুব ছোট একটা চাকরি করতেন। আমি যে স্কুলে পড়তাম, দেখা যেত যে আমার সাথে যারা পড়ে, আহ, যারা একটু ভালোর দিকে, তারা একটু মেধাবী, তাদের বাবা বা তাদের মা, তাদের পরিবার আহ, বেশিরভাগই উচ্চশিক্ষিত ছিল। আমার এক বন্ধু ছিল, তার বাবা আমাদের এলাকায় যে সরকারি কলেজ, তার প্রিন্সিপাল ছিলেন। আরেক বন্ধু, তার বাবা এরকম আহ, আমাদের উপজেলা পরিষদে বেশ ভালো একটা জব করতেন। তখন তো বুঝতাম না, এখন বুঝি এগুলো আসলে বিসিএস পরীক্ষা দিয়ে আহ, প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলেন। অনেকের মা আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো আমার শিক্ষকতা আসার মূলত যে ইয়াটা, অনুপ্রেরণা বলি আর যাই বলি, আমার মা, উনি ছোটবেলায়, আমরা যখন অ্যারাউন্ড 5-6-এ পড়ি, তখন ওই যে বন্ধুটা আমার ছিল যার বাবা প্রিন্সিপাল, তো উনি রাস্তা দিয়ে হাঁটলে, এলাকা দিয়ে হাঁটলে সবাই ওনাকে সালাম দিত। তো আমার মা ছোট থেকে বলতো যে আমার বাবা যেহেতু একটা ছোট চাকরি করে, আহ, প্রতিষ্ঠানে ছোট চাকরি করলে যেটা হয়, মানুষের সম্মান তো খুব একটা পাওয়া যায় না। তো মা খুব করে বলতো যে আমার স্বপ্ন আমার ছেলে এক সময় এরকম রাস্তা দিয়ে যাবে, আর সবাই হচ্ছে আমার ছেলেকে সালাম দিবে। শিক্ষক হলেই তো আসলে সালামটা বেশি পাওয়া যায়। ভালো শিক্ষক হই আর খারাপ শিক্ষক হই, ছাত্ররা পছন্দ করুক আর না করুক, আহ, সালাম তো আসলে মিস হয় না। তো এটা আসলে ছোটবেলা থেকে মার মুখে শুনতে শুনতে এটা একটু অনুপ্রেরণা আসলে কাজ করে। পরবর্তীতে যখন আমরা পড়াশোনাতে লেগে থাকলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, তোমরা অনেক হয়তো বা জানো যে আমি আসলে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আহ, বিভিন্ন কাজে, তুমি যেরকমটা বলতেছিলে যে আমাকে তোমরা অলরাউন্ডার বলে স্বীকৃতি দাও। আসলে আমি চেষ্টা করি, মানুষের তো অনেক পরিকল্পনা থাকে, অনেক পরিকল্পনা, কোনোটা সফল হয় কোনোটা সফল হয় না। আমি মোটামুটি সবকিছুই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেছি, এবং আমার বন্ধু বান্ধব, অনেক ভালো লেভেলের বন্ধু বান্ধব তৈরি করতে পেরেছি। আবার যারা অনেক নিচের দিকে আছে, তারাও আমার খুব ভালো বন্ধু বান্ধব হিসেবে এখনো তারা আছে। তো যাই হোক, অনার্স যখন আমরা কমপ্লিট করি, অনার্সে যখন ভর্তি হই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমি বিভিন্ন কাজে কর্মে, বিশেষ করে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার আমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবাধ যাতায়াত ছিল। টিএসসি তে বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম। সর্বোপরি ভার্সিটির অনেক কর্মকাণ্ডে, যেখানে আসলে কম্পিউটার সায়েন্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলেদের খুঁজে পাওয়া যেত না, সেখানেও আমার সরব উপস্থিতি ছিল। তো ফোর্থ ইয়ারে যখন এরকম ভাবে উঠলাম, দেখলাম যে আসলে আহ, সবকিছুতেই মোটামুটি ইনভলভ থাকার দরুন পার্টিকুলার কোনো একটা ফিল্ডে আসলে আমার ক্যারিয়ার গড়ার যখন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসলো, তখন আসলে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে শিক্ষকতা পেশাটা আমি চুজ করে নিলাম। কারণ এই ছোটবেলা থেকে মার একটা তো বিষয় ছিলই। আর আমি বেসিক্যালি সত্য কথা বলতে হতে চেয়েছিলাম ডাক্তার। আহ,
মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, ডাক্তারি পড়াও শুরু করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বছর ভর্তি হওয়ার পরেও আবার সেকেন্ড টাইমও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, এবং দ্বিতীয়বার খুব সম্ভবত মানে ওয়েটিং লিস্টে ছিল ফরিদপুর মেডিকেল কলেজে। তো ওয়েটিং লিস্টে থাকার কারণে আবার এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সিএসসি তে রিএডমিশনের একটা ব্যাপার আছে, টাইম চলে যাচ্ছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসসি তে আমি রিএডমিশন নেই, এবং ফোর্থ ইয়ারে উঠে ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়ে ফেলার পরে বেসিক্যালি ফাইনাল সিদ্ধান্ত নেই যে আসলে আমি শিক্ষকতায় আসব, গবেষণা করব, এবং শিক্ষকতার মাধ্যমে অনেক ছাত্রছাত্রী আমার কাছে আসবে, তাদের সেবা করব। এটা আসলে একটা মহান সুযোগ। ডাক্তার হয়ে আমি যেই সেবাটা করতে পারতাম, শিক্ষক হিসেবেও যদি আমি ছাত্রছাত্রীদেরকে ওইভাবে মানুষ করতে পারি বা চেষ্টা করতে পারি, এটা আসলে একটা সেবার পর্যায়ে পড়বে। তো সেই চিন্তা করে আসলে এই শিক্ষকতায় আসা। তো আমার মায়ের সেই অনুপ্রেরণা প্লাস আমার যেই ধারণা, যেটা মিলেমিশেই আমি শিক্ষকতা জীবন শুরু করি। জি স্যার, এই যে জার্নিটা আপনার স্যার, এটা অনেক বেশি ইন্সপায়ারিং স্যার আমাদের জন্য। আমরাও স্যার দেখি আসলে শিক্ষকতার যে আসলে সম্মানটা, আসলে এই সম্মানটা অন্য কোনো পেশাতেই নাই আর কি। আসলে এই যে লাইক রাস্তাঘাটে যেখানেই দেখা হোক না কেন স্যার, আমরা অলওয়েজ যে শিক্ষকরা আমাদের আছেন তাদেরকে সম্মানটা দিয়ে চলার চেষ্টা করি আর কি। তো স্যার আপনি তো প্রায় 12 বছরের বেশি আসলে আপনার শিক্ষকতার যে অভিজ্ঞতা ওইটা আছে, এবং স্যার এইখানে কি স্যার এমন কিছু আছে যা আপনাকে সব থেকে বেশি আসলে প্রভাবিত করেছে স্যার? পেশায় প্রভাবিত করা বলতে আমরা আসলে ধরো প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার চ্যালেঞ্জ আছে। যারা ভালো স্কোর করে, মানে ছাত্র অবস্থায় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করার সময় ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে বা মেরিট পজিশনে থাকে, তারা সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই পড়াশোনা করানোর সুযোগ পায়, শিক্ষকতা হিসেবে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার সুযোগ পায়। আর যারা আমরা একটু পিছনের দিকে আছি, অর্থাৎ যেমনটা বললাম, পিছনের দিকে থাকারও যথেষ্ট কারণ আছে। আমরা তো শুধু ছাত্র অবস্থায় বই বা বিষয়াদি নিয়ে শুধু আমরা ব্যস্ত ছিলাম না, আমি নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলাম। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্রছাত্রী এরকম নানামুখী কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করে, বিভিন্ন ধরনের সফট স্কিল তারা গ্রো করে। কিন্তু এর বাইরেও আমরা জানি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা সাবজেক্টেই কিছু স্টুডেন্ট থাকে যারা আসলে পড়াশোনাটাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়, এবং তাদের ধারণা যে পড়াশোনা ছাড়া আসলে অন্য কিছু করা যায় না। এটা অনেকাংশেই সঠিক, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, শুধু পড়াশোনার মাধ্যমে নিজের সমস্ত ভালো লাগা এটাকে আসলে প্রসারিত করা যায় না। তো যেটা বলছিলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত যারা একটু মেরিট পজিশনে থাকে, ভালো পজিশনে থাকে, তারা শিক্ষকতা পেশায় যুক্ত হয়, এবং যারা আমরা একটু পিছনের দিকে থাকি, যে কোনো কারণেই হোক, আমরা হয়তো মেরিট পজিশনে থাকতে পারিনি, আমরা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমরা শিক্ষকতায় যারা আসছি, এটা আসলে মানে এভাবে লিনিয়ার করা যাবে না। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হিসেবে আসেন, অনেকেই, তোমরা দেখবা তোমাদের অভিজ্ঞতা হয়েছে যে অনেক শিক্ষকই আমাদের সাথে যুক্ত হন, এক সেমিস্টার 2 সেমিস্টার পরে তারা আবার কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে যান। তো আমি আমার কথা বলতেছি আলাদাভাবে, যে আমি মানে মেরিট পজিশনে একটু পিছনের দিকে ছিলাম, আমার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, এবং আমি অ্যাকচুয়ালি সেই সুযোগটা যেহেতু পেয়েছি, আমি এটা সর্বোচ্চ প্রতিদানটুকু আসলে দিতে চাই আমাদের কমিউনিটিতে, আমাদের ছাত্রছাত্রীদেরকে সেই সেবাটুকু আসলে করতে চাই। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এখানে ছাত্র সংখ্যার কোনো নির্দিষ্ট সংখ্যা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ সাবজেক্টগুলোতে এই সেমিস্টার ওয়াইজ কত স্টুডেন্ট ভর্তি হবে এটা নির্দিষ্ট থাকে না। ছাত্রদের মেধারও খুব একটা সামঞ্জস্য থাকে না। কেউ থাকে অনেক ভালো স্টুডেন্ট, কেউ থাকে অ্যাভারেজ, অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট থাকে বিলো অ্যাভারেজ। তো সবাইকে একসাথে নিয়ে এক পাল্লায় এনে একই পরীক্ষার মাধ্যমে তাদেরকে জাজমেন্ট করা,
এবং পরীক্ষার জন্য তাদেরকে একইভাবে প্রস্তুত করা, এটা বেশ চ্যালেঞ্জিং, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটু কম আমি বলবো। কারণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ছাত্ররা যারা ভর্তি হয় একটা ভর্তি পরীক্ষা দেয় এবং তাদের মেধা মোটামুটি কাছাকাছি থাকে, এবং যার দরুন তাদেরকে যখন কোনো কিছু বোঝানো হয় তারা যদি চেষ্টা করে মোটামুটি সবাই একই পাল্লায় তারা বুঝতে পারে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এটা খুবই চ্যালেঞ্জিং, এবং আমি আমার প্রথম চাকরি থেকে এটা আসলে অনুভব করি। এবং এরপর থেকে আমি প্রতিনিয়তই আসলে আমি যখন ক্লাস নিই আমার ছাত্ররা নিশ্চয়ই সেটা স্বীকার করবে যে আমি প্রতিটা ক্লাসের আগে প্রচুর রিসার্চ করে যাই এবং প্রচুর পড়াশোনা করে যাই, ছাত্রদেরকে কোন ছাত্রকে কিভাবে ডেলিভার করলে তারা সহজে আয়ত্ত করতে পারবে এটা নিয়ে একটু কাজ করে যাই, যাতে করে আমি মনে করি যে আমার টিচিং যেই কোয়ালিটি সেটাকে আমি যাতে ইমপ্রুভ করতে পারি, এবং প্রতিটা ছাত্রই যাতে সে যেমন মেধাবী হোক না কেন সে যাতে এটা অ্যাকসেপ্ট করতে পারে, সেটা আমি চেষ্টা করি। আকাশ। স্যার আপনার জার্নিটা তো স্যার অনেক বড়। তো স্যার এই এত বড় জার্নিতে স্যার আপনার কি কখনো মানে অনেক বেশি প্যারা খাইতে হয়েছেন? কখনো কি মনে হয়েছে স্যার যে আসলে আমার শিক্ষকতাটা ছেড়ে দেওয়া উচিত? মানে এই ধরনের কি কখনো কোনো থট আসছে স্যার আপনার মধ্যে? থট আসছে বলতে প্যারা তো থাকবেই, লাইফে প্যারা থাকবেই, প্যারা নিয়ে আসলে চলতে হবে। প্যারার কথা যদি বলি, আমি অনার্স কমপ্লিট করেই প্রথম যে ইউনিভার্সিটি, আমি এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে চাকরি শুরু করেছি, এবং ওইখানে ফুল টাইম জবের পাশাপাশি আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম মাস্টার্স করেছি। তখন তো এখনকার মতো এরকম মেট্রো রেল ছিল না, উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে অনেক সময় লাগতো। তো আমি যেই স্যারের সাথে মাস্টার্সে গবেষণার কাজ করতাম, স্যার আমাদের ডিপার্টমেন্টে খুবই সর্বজন শ্রদ্ধেয় এবং বেশ রাগী মানুষ। তো প্রায় এমন হতো যে স্যার আমাকে বলতো যে তুমি সকাল ফর এক্সাম্পল 8:30টার মধ্যে আমার রুমে আসবে। তো আমি একটা গবেষণার কাজ নিয়ে আমি যতদূর আগের দিন গুছাই ফেলতে পারতাম গুছাই স্যারের রুমে যাওয়ার উদ্দেশ্যে সকাল 6:30টায় উত্তরা থেকে বেরোতাম, এবং রাস্তার কথা তো আসলে এভাবে বলা যায় না, কখনো 2 ঘন্টার বেশি সময় লেগে যেত। তো এমনও অনেকবারই হয়েছে যে আমি স্যারের রুমের সামনে গিয়েছি, সেটা 8:30 একটু ক্রস করে গেছে, 8:35 বা 40 হয়ে গেছে। তো স্যার ইচ্ছা করেই রুম থেকে বের হয়ে যেত এবং বলতো যে তোমাকে 8:30টার মধ্যে আসতে বলছি, তুমি তো আসো নাই, বসো, একটু বসো আমি আসতেছি। তো আমি সকালবেলা না খেয়ে তো মোটামুটি গেলাম, সেখান থেকে আহ, মানে না খেয়ে বসেছিলাম। স্যার হয়তো বা 1 ঘন্টার পরে আবার আসতো, এসে তুমি বসো আমার একটু কাজ আছে, আবারও হয়তো বা আমাকে বসায় রেখে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কোথাও যাইতো। আমি এর মধ্যে আহ, এখন যেমন আমরা আসলে ছাত্ররা কিছু হলেই আমরা সরাসরি শিক্ষককে ফোন দিয়ে ফেলি, আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আসলে তখন এতটা ছিল না। ফোন দিতেও ভয় পেতাম, আবার এদিকে সকালে নাস্তাও করি নাই, খুব ক্ষুধাও লাগছে, খেতেও যেতে পারতেছি না কারণ স্যার আবার কখন চলে আসবে। তো এরকম বসে থাকতে থাকতে হঠাৎ আহ, স্যার আবার আসতো, এসে বলতো যে আমার আবার আরেকটু কাজ আছে। এরকম করে এমন অনেক দিনই হয়েছে সকালে স্যারের এই রুমের সামনে সোফা ছিল, ওই সোফায় গিয়ে বসতাম, স্যার এরকম বাইরে বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থেকে বিকালে হয়তো 4টা 4:30টায় স্যার আসতো। তো ওই সময়টা এটা খুব রেগুলার ছিল, এবং গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে স্যার খুব রাগারাগি করতেন মনোমত না হলে। তো ওই সময়টা মোটামুটি প্যারা লাগতেছিল যে আসলে চাকরি করে পড়াশোনা করা, আর তোমরা তো সবাই জানো আমি আহ, বলবো একটু মোটামুটি আর্লি ম্যারেজ আমি করেছি। আমি অনার্স কমপ্লিট যখন হলো চাকরিতে ঢোকার আগেই আমি বিয়ে করেছি। তো আমি আমার বিয়ের মানে এনগেজমেন্ট হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আমি চাকরিতে জয়েন করি জানুয়ারি মাসে, মানে চাকরির প্রথম মাসে বেতন পাওয়ার আগেই আমি বিয়ে করি। এবং ওই সময় নতুন সংসার, এদিকে প্রথম চাকরি, এদিকে মাস্টার্স, এবং আমার বাসায় উত্তরায়, মাস্টার্স করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে এই যে একটা সময়, আমি আমার পরিবার, আমার চাকরি এবং আমার পড়াশোনা তিনটা মেনটেন করতে গিয়ে তখন একটু মনে হচ্ছিল যে এই শিক্ষকতাটা হয়তো বা ছেড়ে দেওয়া যায়। কিন্তু পরে দেখলাম এটা আসলে জীবনের জন্য একটা জীবনের একটা অংশ, এবং এই ধরনের কাজে যখন আমি নিজেকে আসলে ইনভলভ করলাম, আহ 6টায় বের হওয়া শুরু করলাম বাসা থেকে, 8:30টার আগে স্যারের ওখানে পৌঁছালাম ফর এক্সাম্পল। তো আস্তে আস্তে জিনিসগুলোকে যখন মিনিমাইজ করা সম্ভব হলো,
এবং আলটিমেটলি যখন মাস্টার্স কমপ্লিট হলো তখন মনে হলো যে না আসলে উম, এটা জীবনেরই একটা অংশ, এবং এই ধরনের প্যারা আসলে আমরা যে যত বেশি নিতে পারবো সেটা আমাদের ভবিষ্যতের জন্যই মঙ্গলকর হবে। এবং তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স যখন কমপ্লিট হলো, আমি তখন এশিয়ান ইউনিভার্সিটি থেকে শেষ করে আমি আমার দ্বিতীয় কর্মস্থল হামদর্দ বিশ্ববিদ্যালয়ে আসলাম। এবং এখানে একটা পয়েন্ট আসলে বলতে চাই, এটা কখনো ওইভাবে বলা হয়নি তোমাদেরকে। আমি তো আসলে অনেক আগে থেকে মানে শিক্ষকতা জীবনের শুরু থেকে আমি চেষ্টা করি যে ছাত্রদের হাইয়েস্ট প্রায়োরিটি দিতে। হামদর্দ বিশ্ববিদ্যালয়ে আমি আমার ক্রিম সময়টা কাটিয়েছি। আমি মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট, একেবারেই ফ্রেশ আমি বলবো, এবং আমার যে মেধা বুদ্ধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, ওই সময়টা 3টা বছর আমি হামদর্দ বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি, এবং আমার জীবনের আমি বলবো যে সোনালী সময়টা আমি আসলে ওদেরকে দিয়েছি। তো ওইখানে ছাত্রদের সাথেও আমি আসলে খুব ফ্রেন্ডলি ছিলাম, ছাত্রদের সকল সমস্যার চেষ্টা করতাম আমার পক্ষ থেকে একজন শিক্ষক হিসেবে যতটুকু করা যায় সমাধান করতে। আহ, শেষের দিকে যখন হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ছাড়ি, ছাত্রদের পক্ষেই কথা বলতে গিয়ে আমি আসলে বেশ হেনস্থার শিকার হই। এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় ছেড়ে আমি যখন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করি, এরপরে ওই হামদর্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়, এবং সেটা আসলে অনেক দূর গড়ায়। তো ওই সময়টা আসলে মনে হয়েছিল যে মানে যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি ছাত্রদের জন্য নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ছাত্রদের পক্ষে কথা বলে হামদর্দ বিশ্ববিদ্যালয় অথরিটিদের কাছে হয়তো বা একটু আহ, খারাপভাবে প্রতীয়মান হয়েছিলাম। কিন্তু ওই সময় দুঃখজনকভাবে সত্যি যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে আসছিলাম, আমি যে কথাগুলো আমার ছাত্রদের জন্য বলেছিলাম, আমার ছাত্ররা আমার সেই কথাগুলো বুঝতে পারেনি। এটা আমার জন্য জীবনের একটা লার্নিং, যে আসলে উম, সবার জন্য আসলে সবকিছু করতে নেই। কারণ আমি যাদের জন্য করলাম, পরবর্তীতে আমার ধারণা ছিল যে অথরিটি যদি আমার বিরুদ্ধে কোনো কিছু বলে বা করে, তাহলে ছাত্ররাই হয়তো বা আহ, এটা একটু প্রোটেস্ট করবে, এবং তখন আসলে এটা হয় নাই। এবং আমি পার্সোনালি এবং প্রফেশনালি বেশ একটু ব্যাকফুটে গিয়েছিলাম, এবং এরপরে অনেকটাই মানে এমন ভাবনা এসেছিল যে আসলে ছেড়ে দিই। এবং ওই সময় আমি পিএইচডি করার জন্য যখন আমি ঢাকা ইন্টারন্যাশনালে আসি পিএইচডি করার জন্য, আমি আহ, আমেরিকাতে চেষ্টা করেছিলাম। আমি জিআরই তো ভালো স্কোর করেছিলাম, এবং স্কলারশিপও একটা প্রায় পেয়ে গিয়েছিলাম। কিন্তু ওই সময় আবার আমার যে প্রথম বেবিটা হয়, প্রথম বেবিটা হওয়ার কারণে আহ, ওর অবস্থা যখন হয় তখন একটু খারাপের দিকে ছিল, যার কারণে পরবর্তীতে আর যাওয়া হয়নি। তো এনিওয়ে, এটা জীবনের একটা শিক্ষা যে আসলে আমি যার জন্য করব আহ, তারাও বিনিময়ে আমার জন্য যে করবে, এইটা আসলে সব সময় হবে না। আমরা মানে কারোর জন্য কিছু করলে আমাদের উচিত নিঃস্বার্থভাবে করা। এবং আমি ওই সময় থেকেই মোটামুটি আমি লাইফে আমার যে ফিলোসফি, আমি এটা ঠিক করে ফেলছি যে আমি মানুষের জন্য করব, যেহেতু এটা আমার একটা মোটো বা আমার লাইফের একটা পার্ট। কিন্তু যার জন্যই করি সেটা নিঃস্বার্থভাবে যাতে আমরা করি। আমি কাউকে কিছু করবো বিনিময়ে তারাও আমাকে কিছু দিবে, এই বিনিময়ের চিন্তাটা আসলে তখন থেকে এই মাথা থেকে ঝেড়ে ফেলেছি। এবং আমি এরপর থেকে চেষ্টা করি কারোর জন্য কিছু করলে সেটার কোনো বিনিময় না পেতে। আমি একটা কথা বলে এই প্রসঙ্গটা শেষ করি। আমি চেষ্টা করি 3টা জিনিস আসলে মেনটেন করতে। এক নম্বরে হলো এই ব্যাপারটা যে আমি যদি কারোর জন্য কোনো কিছু করতে চাই, যেন নিঃস্বার্থভাবে করি। আর আমি পারতপক্ষে কারো উপর খুব বেশি একটা রাগ করি না বা রাগ পুষে রাখি না। হয়তো আমার ছাত্রছাত্রীরা এটা বোঝে না, আমি আহ, বাইরে বাইরে অনেক ধমক দিই, ছাত্রদেরকে অনেক শাসন করি, কিন্তু এটা ওই সাময়িকের জন্য। মানে যখন যা বলি ওইটুকুই, এটা আমি মনে পুষে রাখি না। অর্থাৎ রাগ এই বিষয়টা আমার মধ্যে খুব একটা থাকে না, তা আমি রাখি না, চেষ্টা করি না রাখার। আর 3 নম্বর হলো, কেউ যদি আমাকে কোনো কষ্ট দিতে চায়, ওই কষ্ট আমি নেই না। আহ, মানে কারো কাছ থেকে যদি কষ্ট পাওয়ার কোনো উপলক্ষ তৈরি হয়, তাহলে এটাও আমি আসলে রিসিভ করি না। তো এই 3টা ফিলোসফি মানলে আসলে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, এবং সুস্থতাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। ধন্যবাদ স্যার। আপনার এই ব্যাপারটা স্যার আমাদের অনেক বেশি ইন্সপায়ার করবে আসলে।
স্যার এখন এই মুহূর্তে আসলে যারা টিচার হইতে চায় স্যার, তাদের জন্য আসলে কি, কি করণীয় থাকবে? এবং স্যার যদি আপনি আমাদের সময়টায় থাকতেন তাহলে হচ্ছে স্যার আপনি কি, কি ব্যাপারগুলো ফলো করতেন একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য স্যার? এটা বেশ জটিল একটা প্রশ্ন। আহ, আমি তো ধরো এখন শিক্ষকতা করছি গ্রিন ইউনিভার্সিটিতে। আমি যদি গ্রিন ইউনিভার্সিটির কথাই বলি, আমার ক্লাসরুম অনেক স্টুডেন্ট আছে যাদের মধ্যে এই ক্যাপাবিলিটি আছে যে তারা আহ, শিক্ষক হতে পারবে। এবং আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে আমি বলবো এটা খুব ভালো একটা প্র্যাকটিসও আছে যে আমাদের যারা অ্যালামনাই বা আমাদের যারা গ্রাজুয়েট, তারা একটা বেশ ভালো একটা অংশেই কিন্তু শিক্ষকতা পেশায় আসছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যে ডিপার্টমেন্টে শিক্ষকতা করছি, সিএসসি বিভাগে, দেখবা যে তোমরা আমাদের অনেক অ্যালামনাই আমাদের হচ্ছে শিক্ষক হিসেবে তারা জয়েন করেছে। ট্রিপলি বিভাগে আছে, অন্যান্য অনেক বিভাগে খুঁজলে দেখবা আছে। সো যারা আসলে শিক্ষক হতে চায়, শিক্ষকতা এবং গবেষণা এই দুইটা বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমি শুধুমাত্র ক্লাসে স্যাররা যা পড়াবে আমি শুধু ভালো মতো পড়বো বা মুখস্থ করবো, পরীক্ষায় তো ওগুলোই আসবে হয়তো বা একটু ঘুরিয়ে ফিরিয়ে বা ওই টপিক গুলোর মধ্যে থেকেই আমি সেটা খুব ভালো মতো পরীক্ষায় লিখবো, ভালো মার্কস পাবো, ভালো সিজিপিএ আসবে এবং আমি টিচারের জন্য যোগ্য হয়ে যাব। কারণ টিচার হিসেবে যখন নিয়োগ হয় বেশিরভাগ ক্ষেত্রেই তার সিজিপিএটা বেশ ভালো একটা ম্যাটার করে। তো এইটা তো আমাদের কমন একটা প্র্যাকটিস। তবে আমরা যেটা চেষ্টা করি বা যেটা ছাত্রদের মধ্যে দেওয়ার চেষ্টা করি যে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি তোমাকে গবেষণায়ও আহ, আমি পড়াশোনা বলতে একাডেমিক পড়াশোনার কথা বলছি, শুধু একাডেমিক পড়াশোনা নয়, তোমাকে গবেষণায়ও সমানভাবে পারদর্শী হতে হবে। অর্থাৎ তোমার সাবজেক্টিভ পড়াশোনার পাশাপাশি তোমার মধ্যে রিসার্চের মেন্টালিটি থাকতে হবে। অনেক স্টুডেন্ট তারা অনেক আমাদের স্টুডেন্ট তারা বর্তমানে অনেক ভালো ভালো গবেষণা পত্র প্রকাশ করছে এবং তারা লেগে থাকছে। এবং সত্যি কথা বলতে আমাদের ছাত্ররা, গ্রিনেরই ছাত্ররা এখন যেই মানের পাবলিকেশন করছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের শিক্ষকেরাও আসলে এত ভালো পাবলিকেশন আমরা করতে পারছি না। তো আমাদের ছেলেপেলেদের মধ্যে, ছাত্রদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। তো কেউ যদি খুব ভালো শিক্ষক হতে চায়, আমি তাদেরকে বলবো শিক্ষক হইতে গেলে শুধু একাডেমিক পড়াশোনায় চলবে না, তোমাকে গবেষণায়ও আহ, গবেষণার মন মানসিকতা থাকতে হবে এবং পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটিসে তোমাকে ইনভলভ থাকতে হবে। অর্থাৎ যে কোনো অন্যায় অবিচার হইলে আমরা যেভাবে এটাকে প্রতিবাদ করব, কেউ বিপদে পড়লে আমি তাকে এইভাবে সাহায্য করব। এবং নিজের চোখ কান খোলা রাখতে হবে, বাংলাদেশে এবং বিশ্বে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে সেই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। আহ, চেষ্টা করতে হবে যাতে আমাদের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আমরা সচেতন থাকি। কারণ একজন শিক্ষক সত্যিকার অর্থেই একজন অলরাউন্ডার হতে হয়। যদি একজন ভালো শিক্ষক হতে হয়, তাকে যেমন দেশ বিদেশের খবর জানতে হয়, তাকে খেলাধুলায়ও খোঁজ খবর রাখতে হয়, তাকে আহ, সাহিত্য সংস্কৃতি সম্পর্কেও খোঁজ খবর রাখতে হয়, তাকে আমাদের যে বিভিন্ন জাত আছে, আমাদের উপজাতি বা বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হইতে হয় এবং সর্বোপরি তাকে পড়াশোনা এবং গবেষণায় আহ, প্রচুর সময় দিতে হয়। তো সবকিছু মেনটেন করার পরে যে সময়টুকু থাকবে, সময়টুকুতে আবার তার পরিবার, তার বাবা মা, তার সন্তান সবকিছু আসলে আমাদেরকে মেনটেন করতে হয়। তো এই মেনটেনটা তারাই করতে পারবে যারা ছাত্র অবস্থাতেই পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যারা পার্টিসিপেট করবে। এটা শুনতে মুখস্থর মতো শোনা যায় যে আমাদের তো সবাই বলে কো কারিকুলার আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে, কিন্তু এটার তো আসলে কোনো ভ্যালু নাই। অনেকেই মনে করে যে এটা দিয়ে তো চাকরি হবে না, এটা দিয়ে তো আর এরকম কিছু হবে না। কিন্তু দিন শেষে বাস্তবতা এটাই যে যাদের মধ্যে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস করার এক্সপিরিয়েন্স থাকবে, তাদের মধ্যে এমন ভাবে স্কিলটা গ্রো করবে, যখন রিয়েল লাইফে সে কোনো একটা প্রবলেম সম্মুখীন হবে, তখন সে দায়িত্ব নিয়ে এই প্রবলেমটা সবার আগে সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে। ফর এক্সাম্পল, তোমার পরিবারের কোন এক সদস্য আল্লাহ না করুক যখন মারা যাবেন,
আহ, দেখা যাবে যে এখানে একটা বড় একটা ম্যানেজমেন্টের বিষয় চলে আসবে। যদি বাবা পর্যায়ে কেউ মারা যান, তার যদি ছেলে মেয়ে থাকেন, বাবা মারা যাওয়ার পরে বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়েরা থাকতে পারে, তাদেরকে একত্রিত করার জন্য একজনই আসলে সবাইকে ফোন দেয়, কারণ ওই সময় পরিস্থিতি সবারই প্রতিকূলে থাকে। তারপরে তার জানাজা পড়ানো, তাকে কবর দেওয়া পর্যন্ত, তারপরে অনেক আমাদের রিচুয়াল যেগুলো আছে সেগুলো মেনটেন করা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের খবর দেওয়া, এবং সর্বোপরি যখন একজন বাবা লেভেলের কেউ মারা যান, উনি মারা যাওয়ার পরে কিছুদিন পরে যখন এই তার যদি কোনো সম্পদ রেখে যান, সেগুলোর যে ভাগ বটোয়ারা করার বিষয়, এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু সবাই সলভ করতে পারবে না। তো যার মধ্যে সফট স্কিল গুলো সুন্দরভাবে গ্রো করে ছাত্র অবস্থাতেই বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, তারা খুব সহজেই এই জিনিসটা কিন্তু শোককে শক্তিতে পরিণত করে, এই যে পুরো কথাটা যেটা ঘটনাটা যেটা বললাম, আমি একটা এক্সাম্পলের সাহায্যে বলার চেষ্টা করলাম, যেরকম কোনো প্রবলেম যদি ফেস করি, যত সুন্দরভাবে সে সমাধান করতে পারবে, অন্য কেউ কিন্তু এটা পারবে না। সবাই আরেকজনের প্রতি ডিপেন্ডেন্ট থাকবে যে বাবা তুমি করো তুমি করো, কিন্তু নিজে কিন্তু কেউ করবে না। সো তোমার যে প্রশ্নটা ছিল যে কেউ যদি শিক্ষক হিসেবে নিজেকে করতে চায়, আমি বলবো আসলে পড়াশোনা গবেষণার পাশাপাশি তার অন্যান্য অ্যাক্টিভিটিসেও পারদর্শী হওয়া উচিত, প্র্যাকটিস করা উচিত, সব বিষয়েই জ্ঞান রাখা উচিত। এবং এইটার প্রতিফলন সে আসলে পাবে, যে যখন এরকম আনওয়ান্টেড কোনো সিচুয়েশন আসবে, দেখা যাবে যে যার মধ্যে এই স্কিলগুলো ভালো ডেভেলপ করছে, তারা আসলে সেটা ভালোভাবে সমাধান করতে পারবে। আকাশ। স্যার আপনার এই কথাটা থেকেই যদি আসি যে শোককে শক্তিতে রূপান্তর করার যে ব্যাপারটা, স্যার আমরা আসলে দেখি যে আমাদের যে এজ, এই সময়টাতে স্যার অনেক ধরনের ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। লাইক স্যার আমি যদি বলি, অনেক ধরনের সমস্যা আমাদের আসলে ফেস করতে হয়। তো স্যার সমস্যা আমরা যদি ধরি যে পারিবারিক সমস্যা, কিছু ক্ষেত্রে স্যার ফিনান্সিয়াল সমস্যা থাকে, পরবর্তীতে স্যার প্রেম ঘটিত কিছু সমস্যা থাকে স্যার। এই সকল সমস্যাগুলো থেকে স্যার যে ওভারকাম করবে একটা স্টুডেন্ট, এন্ড হচ্ছে স্যার আপনার যে কথাটা স্যার, যে শোককে শক্তিতে রূপান্তর করবে স্যার, এই পুরো ব্যাপারটাকে স্যার করার জন্য আসলে কি কি প্রসেস গুলো আসলে ফলো করলে একজন স্টুডেন্ট বা একজন পার্সন নিজের যে শোকটা, ওই শোকটাকে আসলে শক্তিতে রূপান্তর করতে পারবে? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো আসলে। তুমি যে যে প্রবলেম গুলা আইডেন্টিফাই করলা, যে প্রবলেম গুলার কথা বললা, আমরা তো আসলে মনে করি যে 18 বছর পার হলে আমরা সবাই আসলে ম্যাচিউর, এবং সেই ম্যাচুরিটিটা আমাদের মধ্যে আসলে আসতে হবে। আমি 18 বছর না বলি, অন্তত মোটামুটি কলেজ পাশ করার পরে যারা আহ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা শুরু করে, আমার ধারণা তারা সকলেই ম্যাচিউর। এবং তোমরা একটু চোখ কান খোলা রাখলেই দেখবা যে সকলের পরিবারের আর্থিক অবস্থা একরকম থাকে না। তোমার সাথেই বা ধরো তোমার ক্লাসে যদি 20টা স্টুডেন্ট একসাথে পড়ে, দেখবা কেউ হয়তো বা নিজেই নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে। সে পড়াশোনার পাশাপাশি হয়তোবা টিউশনি করছে, হয়তোবা কোনো সুপার শপে পার্ট টাইম জব করছে, অথবা কেউ দেখবো হয়তো ফ্রিল্যান্সিং করছে। তো এই ভাবে তারা আসলে নিজের পড়াশোনাটা চালিয়ে নিচ্ছে। আবার কেউ দেখবো তোমার মধ্যেই, তোমাদের ক্লাসের মধ্যেই কেউ হয়তোবা খুব ধনী বাবার সন্তান, তারা হয়তোবা নিজে বাইকে করে বা নিজের গাড়ি করে ক্যাম্পাসে আসছে, বা হচ্ছে তারা খুব দামি ফোন ব্যবহার করছে। তো এই দুইটা কিন্তু আসলে আহ, ভিন্ন দুইটা লেভেল। এবং মাঝামাঝি লোকজন আছে যারা হয়তো বা বাবা মা কষ্ট করে টাকা দিচ্ছে, নিজেকে নিজেরা পরিশ্রম করছে না, নিজেরা নিজেদের পড়াশোনার খরচ চালাতে হচ্ছে না, আবার খুব যে বেশি লাক্সারি লাইফ লিড করবে সেটাও তারা আসলে করতে পারছে না। তো এরকমও আছে যারা আমরা মধ্যবিত্ত বা এভারেজ বলি, যে বাবা মা হয়তো কষ্ট করে টাকা দিচ্ছে, বাবা মার কষ্ট হচ্ছে। তো এইটা আসলে মানুষের খুব বড় প্রভাব ফেলে। ফাইন্যান্সিয়াল যে কন্ডিশনটা একজন স্টুডেন্ট হিসেবে বিশেষ করে এটা খুব বেশি বড় এফেক্ট ফেলে। এবং যে যেই স্ট্যাটাসে থাকুক না কেন, সেখান থেকে যখন আশানুরূপ একটু ব্যত্যয় ঘটে, অর্থাৎ ধরো যারা খুব লাক্সারি লাইফ লিড করতেছে, সে বললো বাবা এখন আইফোনের নতুন মডেল আসছে, আমি এটা নিব। তো
তো কোনো কারণে যদি সে সেটা নিতে না পারে, তার মধ্যে যে ধরনের হতাশাটা আসে, একইভাবে যারা মধ্যবিত্ত আছে তার বাবা যদি বলে যে এই সেমিস্টারের টাকাটা আমি তো আসলে ম্যানেজ করতে পারি নাই, তুমি দেখো আর 10 দিন পরে দিলে হয় কিনা। তো তার মধ্যেও কিন্তু ওই হতাশার লেভেলটা প্রায় কাছাকাছি আসে। আবার যে নিজের খরচ নিজে চালাচ্ছে, হয়তো টিউশনি করে বা চাকরি করে বা ফ্রিল্যান্সিং করে, সে হয়তো তার বেতনটা বা তার টাকাটা হয়তো বা যে দিনে পাচ্ছে, সেমিস্টারের ফি হয়তো বা তার আরো 1 সপ্তাহ আগে দিয়ে ফেলতে হচ্ছে। তো সে দিতে পারতেছে না, তারও কিন্তু যে হতাশাটা কাজ করে মোরলেস একই রকম। অর্থাৎ সে তো আর এমন না যে আমি 2 মাসেরটা একবার জমায় রাখলাম, পরের সেমিস্টার ফিটা দেওয়ার সময় দিয়ে দিলাম, এরকম না। অর্থাৎ প্রত্যেকেরই, মানুষের যখন চাহিদাটা পূরণ না হয় সময় মতো, তখনই তার মধ্যে হতাশাটা আসে। এবং আমি বলবো মানুষের জীবনের যত রকম এই ধরনের তুমি আরো কিছু কথা বলছো, প্রণয় ঘটিত ব্যাপার, মানুষ একজন আরেকজনকে পছন্দ করে, প্রেম করে, হয়তো বা এরপরে একটা ইনসিডেন্ট হয়, যত কিছু ব্যাপার, আমি বলবো সবগুলো ব্যাপারের মূলে হলো এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা। আমরা যদি ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল হই, অর্থাৎ আমি নিজে যদি সেই সক্ষমতাটা অর্জন করি যে আমি আমার বাবা মার কাছ থেকে, আর বাবা মা দিতে পারবে কিন্তু আমি তাদের কাছ থেকে যদি না নিই, এবং আমি লাক্সারি লাইফটা যদি ছাত্র অবস্থায় লিড না করি, অর্থাৎ আমার বাবা মার হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমি যতদিন ছাত্র, এই 4 বছর আমি হয়তো বা ওইভাবে যদি এটা মানুষকে না দেখাই বা আমি ওইভাবে না চলি, কারণ আমার সাথে যেই ছাত্ররা থাকবে তারাও তো সবাই এটা হবে না, তাদের সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস একরকম না। তো আমার পার্সোনাল অভিমত যে সকল সমস্যার মূলে হলো এই ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা। তো এটার কারণে বা অন্যান্য তুমি যে কারণগুলো বলবা, সেই সকল কারণে যদি আমাদের কখনো শোক আমাদের মধ্যে আসে, আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত, আমরা যেহেতু ম্যাচিউরড, আমি আগেই বললাম যেহেতু আমরা সবাই অনার্সে পড়ছি, সবাই ম্যাচিউরড, আমাদেরকে ভালো করে একটু অ্যানালাইসিস করা যে এই ঘটনাটা কেন ঘটলো। যদি আমি নিজেই ওইরকম ঘটনার জন্য দায়ী হয়ে থাকি, নিজেকেই সংশোধন করা, যদি অন্য কেউ দায়ী হয়ে থাকে তাকে বোঝানো, এবং সর্বোপরি একটা মিনিমাইজেশনের দিকে আসা। এবং এটা খুবই স্বাভাবিক যে এই সময় আমাদের মধ্যে আবেগটা অনেক বেশি থাকে। তো এই আবেগের জায়গা থেকে আমরা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নিই, কারণ আল্লাহ তাআলা সুস্থ রাখলে আমাদের আসলে জীবনে আর অনেক দিন বাকি। আমরা যদি চিন্তা করি যে অনার্সে যখন আমরা পড়ি আমাদের বয়স কত হবে, 18 থেকে যদি আমি ধরি, অথবা 18, 19, 20, 21, 22, 23, সর্বোচ্চ 22-23 বছর পর্যন্ত আমরা অনার্সে পড়াশোনা করি। এরপরে কিন্তু সামনে মানে এভারেজে যদি আমরা লাইফ লিড করি, মোটামুটি আরো 30-40 বছর আমাদের সামনে আহ, থেকে যায়। তো ওই সময়টাতে যাতে আমি ভালো কিছু করতে পারি, সেটার জন্য আমাকে আসলে আমরা যেহেতু ম্যাচিউরড মানুষ, আমাদেরকে সেই ম্যাচিউরিটি প্রমাণ দিতে হবে। কোনো কিছুতে বাধা পেলে আসলে ওইখানে আটকে থাকা যাবে না। বাধা পেলে সেই বাধাটাকে কিভাবে সরানো যায় সেটার ব্যাপারে অ্যানালাইসিস করতে হবে। এবং আবেগ দিয়ে আসলে সবসময় সবকিছু, আহ, আবেগকে আমরা যাতে আবেগের আসলে বশীভূত না হই, সেটাও খেয়াল রাখতে হবে। এবং এটা আমরা পারবো, আমরা যেহেতু মানুষ, মানুষ আল্লাহর সৃষ্টির অনেক সৃষ্টির মধ্যে সেরা। তো আমরা চেষ্টা করলে সেটা পারবো, এবং সেটা আমাদের আসলে করতে হবে। স্যার আরো কিছু আহ, আপনার কাছ থেকে আরো কিছু ব্যাপার জানার আছে, কিন্তু এর আগে স্যার কয়েকটা প্রশ্ন আসছে স্যার, ওই প্রশ্নগুলো একটু নিতে চাচ্ছি। যেমন স্যার সাকিব তুজো ভাই একটা কোশ্চেন করছে যে স্যার ফাঁকিবাজ ছাত্রদের নিয়ে আপনার মনোভাবটা কেমন স্যার? এমন স্যার সিমিলার ভাবেই যারা একটু স্যার ভালো স্টুডেন্ট তাদের নিয়েও স্যার কি মনোভাব, এইটা যদি স্যার একটু বলতেন। আচ্ছা, আসলে শিক্ষক হিসেবে আমরা আমাদের সামনে যখন ছাত্ররা থাকে, আমরা ওই ক্যাটাগরিটা আসলে ফেলি না যে সে ফাঁকিবাজ ছাত্র বা সে ভালো ছাত্র। ভালো ছাত্রকে আমরা আলাদাভাবে ট্রিট করব, ফাঁকিবাজ ছাত্রদেরকে অন্যভাবে ট্রিট করবো, এটা আসলে করাটা একজন শিক্ষকের জন্য সমীচীন হয় না। শিক্ষকতা পেশা আসলে সবকিছুর ঊর্ধ্বে। আমার সামনে যখন যে ছাত্ররাই থাকবে, তাদের সবাইকে সমান দৃষ্টিতে দেখাই আহ, আমার জন্য মানে ঠিক হবে। তবে যে কথাটা আমি একটু আগেও বলছিলাম, এই প্রশ্নের উত্তরে আবারও সেই কথাটা বলতে হয় যে যারা হয়তোবা ক্লাসে ফাঁকিবাজি
করে, হয়তোবা ঠিক সময় ক্লাসে আসতে পারে না বা হচ্ছে ক্লাস ঠিক মতো করে না, এর মানে এই না যে সে খারাপ ছাত্র বা খারাপ মানুষ। কারণ এমন হতে পারে যে সে, কয়েকটা কারণে ঘটতে পারে, আমি অলরেডি আলোচনায় বলে ফেলছি। এমন হতে পারে সরি, যে সে হয়তোবা অন্য কোনো অ্যাক্টিভিটিসে সে ওই সময়টাতে ইনভলভ, যেটাতে সে হয়তোবা ক্লাসে না এসে অন্য কারো ভালো হবে, উপকার হবে বা সেবা করার একটা সুযোগ থাকবে, ওইখানে সে হয়তোবা ইনভলভ হয়েছে। অথবা সে হয়তোবা ওই সময়টাতে তার এরকম কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা হচ্ছে কোনো প্রণয় ঘটিত কোনো ব্যাপার, যেটাতে আসলে তার একটু একা থাকা দরকার, ওই সময়টাতে হয়তো বা সেটা করছে। আর ফাঁকিবাজ মানেই এই না যে সে ভালো না বা খারাপ স্টুডেন্ট, এরকম না। ফাঁকিবাজ তো আসলে কোনো বিশেষণ কিনা আমার ওইভাবে আসলে এক্সপ্লেনেশন করতে পারছি না। তবে যারা ক্লাসে অনিয়মিত, তারা দেখা যায় যে আসলে তারা ভার্সিটিতে যে অনিয়মিত তাও না, তারা রেগুলার ভার্সিটিতে আসছে। ইভেন যারা রেগুলার ক্লাসে যায় তাদের চেয়ে তারা একটু বেশি পরিমাণে আসে। যখন কোনো খেলাধুলা হয় তারা সেখানে পার্টিসিপেট করে, যখন সোশ্যাল সার্ভিস কোনো প্রোগ্রাম হয় তখন তারা সেখানে পার্টিসিপেট করে, মানুষের বিপদে আপদে তারা এগিয়ে যায়। এবং এই যে এতগুলো অ্যাক্টিভিটি যে তারা করবে, এগুলা করতে গিয়ে দেখা যায় যে তারা হয়তোবা সঠিক সময়ে হয়তোবা ক্লাস টাইমে তারা আসতে পারে না। তবে আমি সাকিবের প্রশ্নের উত্তরে বলতে চাইবো যে ওগুলো করার পাশাপাশি যেহেতু ছাত্র জীবনের এই 4টা বছর আমাদের জন্য আসলে সোনালী সময়, এই 4টা বছরে আমাদের আসলে পড়াশোনামুখী হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আমরা যত অ্যাক্টিভিটিস করি সেগুলা যেন আমরা পড়াশোনার পাশাপাশি করি। মানে অন্যান্য অ্যাক্টিভিটিস করতে গিয়ে যদি আমি ক্লাসে ঠিক মতো না আসি বা ক্লাসে মনোযোগ না দিই বা পরীক্ষাগুলোতে ঠিক মতো অ্যাটেন্ড না করি, তাহলে আমার যেই গ্রেডটা খারাপ আসবে বা হচ্ছে সিজিপিএটা কমে যাবে, এটা কিন্তু কোনোভাবেই রিকভারেবল না। বলতে পারো স্যার আমরা রিটেক নিতে পারি বা হচ্ছে একটা কোর্স ইমপ্রুভমেন্ট দিতে পারি, তবে এটাতে আসলে তোমার সেই জানার যে পরিমাণটা সেটা কিন্তু বাড়বে না। তো আমি তোমাদের উদ্দেশ্যে সেটাই বলবো যে ভালো ছাত্র বা খারাপ ছাত্র বা ফাঁকিবাজ, যেটা বলার চেষ্টা করলো, যাই হোক, এই 4টা বছরে আসলে পড়াশোনাটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ এই 4টা বছরের প্রতিটা দিন তুমি, যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমরা, প্রতিটা দিন কিন্তু তোমাকে মূল্য দিতে হচ্ছে, প্রতিটা দিনের মূল্য দিতে হচ্ছে। তো তুমি একটা জিনিসের মূল্য দিবা কিন্তু সেখান থেকে ফ্রুটফুলি সেটা আদায় করবা না, এটা আসলে ঠিক হবে না। সো পড়াশোনাটাকে আটমোস্ট গুরুত্ব দেয়া, যারা ক্লাসে ঠিক মতো আসে না বা পড়াশোনা করতে চায় না, এটা একটু মাথায় রাখা। কারণ 4 বছর সময় পার হলে পরে, এটা খুবই সত্য যে অনার্স কমপ্লিট হওয়ার পরে তোমাকে কেউ প্রথমেই তোমার আদার্স অ্যাক্টিভিটিস সম্পর্কে জিজ্ঞেস করবে না। আগে তোমাকে তোমার একাডেমিক মানে কার্যক্রম সম্পর্কে, একাডেমিক পড়াশোনা, তোমার পারফরমেন্স কেমন, এটাই আগে জিজ্ঞেস করবে। যখন এই পাল্লায় অনেকে চলে আসবে, তখন দেখা হবে যে এদের মধ্যে কার কার আদার্স অ্যাক্টিভিটিস ইনভলভমেন্ট ছিল। সো তোমাকে কিন্তু মানে বর্তমান যুগ তো খুবই কম্পিটিটিভ যুগ, এই কম্পিটিটিভ যুগে তোমাকে আসলে টিকে থাকতে হইলে, এবং যেহেতু আমরা গ্রিন ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি তোমরা পড়াশোনা করছো, এখানে আসলে পড়াশোনার কোনো বিকল্প নেই। এটা সকলের জন্যই প্রযোজ্য। যারা ভালো স্টুডেন্ট তারা হচ্ছে হয়তো বা 1-2 সেমিস্টার ভালো করে অনেক সময় দেখা যায় যে পিছায় যায়, হয়তো অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। সো এটা সকলের জন্যই প্রযোজ্য। যারা প্রাইভেট প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছি, তাদের সর্বোচ্চ গুরুত্ব হওয়া উচিত পড়াশোনায়। পড়াশোনা করার পাশাপাশি যদি আরো সময় থাকে, আমি ম্যানেজ করতে পারি, এক একটা ছাত্র এক একভাবে ম্যানেজ করার ক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে তাদের উচিত পড়াশোনার পাশাপাশি গবেষণা করা, গবেষণার পাশাপাশি অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোতে ইনভলভ হওয়া। তবে অন্যান্য অ্যাক্টিভিটি গুলো করে কোনোভাবে যাতে পড়াশোনার আমরা ক্ষতি না করি, সেদিকে আমাদের একটু নজর রাখা। স্যার আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে এইচ মোমেন্ট ভাইয়ের কাছ থেকে, যদিও আপনি এটার উত্তরটা দিয়ে দিয়েছেন, তো তাও একটা শর্ট দিক যদি দিতেন স্যার।
যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধু সিজিপিএ দিয়েই নির্ধারণ করার প্রক্রিয়া থেকে বের হয়ে একটু ভিন্ন মাধ্যমে চিন্তা করার সময় এসে গেছে কিনা। অনেক শিক্ষককে পেয়েছি ওনারা আমাদের শুধু পড়া আর পরীক্ষার মধ্যে আটকে রাখতে চায়। উনি বিশ্বাস করেন যে ভার্সিটি একটা শিক্ষার মাধ্যম, কিন্তু পাঠ্য বই শুধু নয়, অন্য কোনো মাধ্যমে স্যার এই ব্যাপারটা কি করা যায় কিনা? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ছাত্ররা যারা সচেতন, আমি বলবো সচেতন ছাত্ররা তো শিক্ষার যেই মান বা শিক্ষার যে প্রক্রিয়া এটা খুব সহজেই তারা ধরতে পারে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো যে আমরা যদি আমাদের বাস্তব জীবনেও দেখি কোনো একটা কাজ, পার্টিকুলার কোনো একটা দায়িত্ব যদি আমরা কাউকে দিতে চাই, আমি কি উদাহরণ বলবো, ধরো যে প্রশ্নটা করেছে এইচ এম মোমেন, আমি ওর সম্পর্কে অনেক কিছুই জানি। সে সাহিত্য মনা, সে যদিও আইন বিভাগের স্টুডেন্ট, কিন্তু সে লেখালেখি করে, আমার সাথে তার ভালো যোগাযোগ আছে। ফর এক্সাম্পল, সে ধরো এখন একটা বই প্রকাশ করবে। বই প্রকাশ করতে গেলে ধরো সে 10 জন লেখকের বই প্রকাশ করবে। এখন যারা নতুন লেখক, প্রকাশক হিসেবে নতুন লেখকদের বই কিন্তু প্রকাশকরা খুব স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে চায় না। কিন্তু যদি এরা পুরাতন লেখক হয় বা জনপ্রিয় লেখক হয় বা যাদের নাম সবাই জানে, এরকম যদি হয়, তাহলে তাদেরকে রয়্যালটি দিয়ে হলেও বই প্রকাশ করে। তো একইভাবে আমরা যে কোনো সমস্যায় যখন আসলে পড়ি, তখন আমাদের দেখতে হয় যে আসলে এই কাজটা কার দ্বারা ভালোভাবে সম্পাদন হবে। তো শিক্ষকতা পেশায় যখন আমরা শিক্ষক হিসেবে সিলেক্ট করি, তোমরা হয়তো অনেকে জেনে থাকবে, আমি অন্যান্য ইউনিভার্সিটির কথা বলতে চাচ্ছি না আপাতত। গ্রিন ইউনিভার্সিটিতে আমরা একটা জিনিস খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি। প্রথমে শিক্ষক নিয়োগের যে প্রসেসটা, প্রথমে শিক্ষকের একটা রিটেন পরীক্ষা দেয়। রিটেন পরীক্ষাতে যারা একটা বেঞ্চমার্ক নাম্বার অর্জন করে, তাদের মধ্যে থেকে একটু শর্টলিস্ট করে একটা প্রেজেন্টেশন নেওয়া হয়। প্রেজেন্টেশন স্কিল বা এখানে কোশ্চেন অ্যান্সার সেশনে যারা একটু ভালো করে, ওখান থেকে আবার একটু শর্টলিস্ট করে ফাইনালি ভাইবার জন্য নেওয়া হয়। তো আমরা চেষ্টা করি যে শিক্ষক হবেন ওনার যাতে একাডেমিক পড়াশোনারও খুব ভালো নলেজ থাকে না একাডেমিক বিষয়ে, যেটা রিটেন পরীক্ষার মাধ্যমে আমরা মেনটেন করি। দ্বিতীয়ত হচ্ছে ওনার প্রেজেন্টেশন স্কিলটা যাতে খুব ভালো হয় এবং কোশ্চেন অ্যান্সার স্কিল, কমিউনিকেশন স্কিলটা যাতে ভালো হয়, সেটাও দেখার চেষ্টা করি। এবং পরবর্তীতে ভাইভাতে গিয়ে কিভাবে সকলের সামনে নিজেকে উপস্থাপন করতে হবে সেটাও আমরা আসলে দেখি। তবে সব প্রসেস শেষে যেটা সত্য বা যেটা আসলে প্র্যাকটিস হয়, যে দিন শেষে যাদের রেজাল্ট খুব ভালো থাকে, শিক্ষক হিসেবে মানে বেশিরভাগ ক্ষেত্রে তারাই সিলেক্টেড হন। এবং আমাদের ইউনিভার্সিটিতে তোমরা জানো, আমাদের সাবেক ভাইস চ্যান্সেলর স্যার শিক্ষক যারা হন তাদেরকে নিয়ে আবার 3 দিনের, প্রথমেই ক্লাসরুমে যাওয়ার আগে 3 দিনের একটা সেশন উনি নেন, ট্রেনিং সেশন। এবং স্যার অত্যন্ত জনপ্রিয় মানুষ, ওনাকে বলা হয় বাংলাদেশের শিক্ষকদের শিক্ষক। উনি শিক্ষকদেরকে ট্রেনিং করিয়ে ক্লাসে পাঠান এবং স্যার সবসময় গুরুত্ব দেন। আমাদের সাবেক ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর গোলাম সামদানি ফকির স্যার সবসময় গুরুত্ব দেন যে আমরা যাতে শুধু পড়াশোনা, পাঠ্য বই ভিত্তিক পড়াশোনায় নিজেদেরকে আবদ্ধ না রাখি, আমরা যাতে একটা ছাত্রের পরিপূর্ণ জীবন যেভাবে সে আসলে পরিচালনা করবে সেটা যাতে আমরা তৈরি করে দিতে পারি একজন শিক্ষক হিসেবে, আমাদের সেটাই কাম্য। তবে মানে এখানে মানে বললে আসলে অনেক কথাই বলা যায়। দুঃখজনক বিষয় হলো এই সমস্ত প্রসেস শেষ করে যারা শিক্ষক হন তাদের মধ্যে অনেকেই, আমি বলবো অনেকেই, এটা পরবর্তীতে আর ধরে রাখতে পারেন না। তারা চিন্তা করেন যে এটাও গদবাঁধা কোনো একটা চাকরি, অন্যান্য চাকরিতে যেমন হবে আমি সকালে অফিসে যাব, আমার যে দায়িত্বটুকু থাকবে আমি সেটুকু পালন করব এবং দিন শেষে যখন বাসায় ফেরত আসবো আমার আর এটা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। এটা অনেকেই মনে করেন, কিন্তু এটা আসলে ঠিক না। এটা থেকে আমাদের বেড়ে আসতে হবে। শিক্ষকতা শুধুমাত্র একটা চাকরি না, শিক্ষকতা একটা দর্শন, একটা ফিলোসফি।
এবং এটা 24 আওয়ার্স জব। আমি তো বলবো যে আমি চেষ্টা করি 24 আওয়ার্সই আমার ছাত্রদের জন্য অ্যাক্টিভ থাকতে। এমনও দিন গিয়েছে আমাকে অনেকেই হয়তো বা এই শোটাও এখন দেখছে, রাত্রে হয়তো বা 1:30-2টা বাজে আমাকে মেসেজ দিয়েছে। আকাশ, তুমি নিজেও দেখবা, তোমার সাথে আমার অনেক রাতেও কনভারসেশন হয়। আমি মেসেজ পাওয়ার সাথে সাথেই চেষ্টা করি রিপ্লাই দিতে, অ্যাজ আর্লি এজ পসিবল আমি রিপ্লাই দিতে চেষ্টা করি। যখনই ছাত্ররা আমাকে ফোন দেয়, মানে আমি তো খুব গর্ব করে বলি যে আমার এই মোর দেন 12 ইয়ার্সে এমন ঘটনা কখনো ঘটে নাই যে আমাকে কোনো ছাত্র নক দিয়েছে, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মোবাইলে হোক, কল দিয়েছে, আমি রিপ্লাই দিই নাই বা আমি রিসিভ করতে পারি নাই, রিসিভ করতে না পারলে পরে আবার ব্যাক করি। এই ঘটনা আমি আজকে শোয়ের মাধ্যমে আবারও একটু গর্ব ভরে বলতে চাই যে আসলে এই ঘটনাটা কখনো ঘটে না। কিন্তু দেখবা যে অনেক শিক্ষকই আছে যে আসলে তারা ওই অফিস টাইমের পরে তোমাদের স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করাটা এটা আসলে এন্টারটেইন করেন না। ফ্যামিলি সবারই আছে, আমারও ফ্যামিলি আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চারা স্কুলে পড়াশোনা করে। আর বর্তমানে যে যুগ, আমার মেয়ে 4-এ পড়ে, ছেলে ক্লাস 1-এ পড়ে। আমি এখনো তাদেরকে কিন্তু প্রাইভেট টিউটর দিই নাই, আমি কিন্তু তাদেরকে বাসায়ও পড়াই। তোমরা যেমন আমার ছাত্র, বাসায় আমার বাচ্চারা আমার ছাত্র। ইভেন তাদেরকে কোনো হুজুরও দিই নাই, আমি আমার মেয়েকে এবং ছেলেকে আরবি পড়িয়ে পড়িয়ে মোটামুটি দুজনই কোরআন এখন পড়তে পারে। তো ফ্যামিলি সবারই থাকবে, ফ্যামিলি টাইমও আমরা দিব। পাশাপাশি আমাদের যাদের জন্য আমরা ছাত্রদের জন্যই আমি শিক্ষক, তাদেরকে সম্পূর্ণ প্রায়োরিটি দেবো। তবে দুঃখজনকভাবে সত্য যে এটা আসলে অনেক শিক্ষকই আমরা এটা করি না বা করার অবকাশ পাই না। তবে আমার বিশ্বাস বেশিরভাগ শিক্ষকই গতবাধা পাঠ্য বইয়ের বাইরে ছাত্রছাত্রীদের অন্যান্য কাজে উৎসাহ দিয়ে থাকেন এবং তারা সামনাসামনি নেতৃত্ব দিয়ে থাকেন। এবং আমরা যদি এটা না করি তাহলে আমাদের ছাত্রছাত্রীরা ভবিষ্যতের জন্য খুব ভালো পণ্য হিসেবে আসলে গড়ে উঠবে না, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে না। সো মোমেনকে ধন্যবাদ চমৎকার একটা বিষয় আসলে তুলে ধরার জন্য। আমাদের পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকে, ইউনিভার্সিটির পক্ষ থেকে চেষ্টা থাকে একজন শিক্ষককে পরিপূর্ণ একজন শিক্ষকই যাতে হয়, পাঠ্য বইয়ে যাতে সীমাবদ্ধ না থাকে। কিন্তু দিন শেষে অনেকেই শিক্ষকতা পেশাটাকে আসলে পেশা হিসেবেই নেয়, এটাকে জীবন দর্শন হিসেবে নেয় না। ওই ধরনের শিক্ষকদের কারণে মাঝে মধ্যে আমরা এটা ফিল করি যে শুধুমাত্র আমরা পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকি। তবে আমার ধারণা এই টেন্ডেন্সি পরিবর্তন হবে। শিক্ষকেরা প্রকৃত অর্থেই শিক্ষক হবেন, ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও ইনভলভ করবেন। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আব্দুল্লাহ আল ফয়সাল জিজ্ঞেস করেছে যে স্যার বিপ্লবীদের নিয়ে কিছু বলেন যারা সবসময় প্রতিবাদ করে, এই ব্যাপারটা স্যার এইটার সাথে স্যার আমি আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই যে স্যার আমরা জানি যে একটা বিপ্লব হয়ে গেছে স্যার। সো স্যার ওই বিপ্লব এই এখন বিপ্লব পরবর্তী সময়ে স্যার আপনি যেই শিক্ষা স্যার, এই শিক্ষার স্যার কি পরিবর্তনগুলো ভবিষ্যতে স্যার দেখতে চাচ্ছেন এবং স্যার এই ব্যাপারটাতে আসলে বিপ্লবীদের নিয়ে আসলে স্যার আপনার চিন্তা চেতনাটা কি স্যার? এটাও আসলে খুব কঠিন উত্তর দেয়া এক বাক্যে বা এরকম একটা 2-3 মিনিটের মধ্যে উত্তর দেওয়া খুব কঠিন। আসলে বিপ্লব তো মানুষের রক্তে। তুমি দেখবা যে আমাদের সামনে যখন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এমন সময় হয়তোবা 2 গ্রুপের মধ্যে, মানে 2টা মানুষের মধ্যে মারামারি হচ্ছে। তো একজনের পক্ষে হয়তোবা একজনকে 5-6 জনে মিলে মারছে। তো এইটা তোমার কাছে দেখতে আপাত দৃষ্টিতে মনে হবে যে যে লোকটা মার খাচ্ছে এটা আসলে ঠিক হচ্ছে না। তুমি যেটা বলতে চাইলাম, বিপ্লব হচ্ছে রক্তে। তোমার মধ্যে যদি সেই বিপ্লবী মনোভাব থাকে, তুমি যেটা চেষ্টা করবা, তুমি কিন্তু বেশিদের দলে যাবা না, তুমি থাকবা কমের দলে। অর্থাৎ একটা লোককে যদি 5-6 জন মিলে মারে বা অত্যাচার করে, যারা প্রকৃত অর্থে বিপ্লবী তারা সবসময় কমের পক্ষে থাকে। আমি শব্দটা ওইভাবে উচ্চারণ করতে চাচ্ছি না, মানে যারা সংখ্যায় কম হয় তাদের পক্ষে থাকে। কারণ সংখ্যায় যারা বেশি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা সুবিধাবাদী হয়, সুবিধাভোগী হয়। যারা সংখ্যায় কম তারাই বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। সো বিপ্লবীরা সবসময় চেষ্টা করে যে যারা সংখ্যায় কম তাদের পক্ষে থাকতে, তাদের পক্ষে কথা বলতে,
এবং সবাই কিন্তু বিপ্লবী হয় না। তুমি যেটা ঘটনার কথা আমি বললাম যে রাস্তায় যদি একজনের উপর ৫ জন মিলে মারতে থাকে, ওইখানে সবাই কিন্তু প্রতিবাদ করতে চায় না, যায় না। তুমি দেখবো যে এখানে ৫০ জন লোক দাঁড়ায় আছে, তারা শুধু এই ঘটনাটা দেখছে। কিন্তু যে সত্যিকারের বিপ্লবী, যার রক্তে এটা সে ধারণ করে, সে দেখবা যে ওই সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে যিনি অত্যাচারিত হচ্ছেন বা মার খাচ্ছেন তার পক্ষে ওই মুহূর্তে গিয়ে দাঁড়ায়। সো এটা খুবই ভালো একটা দিক আমি বলবো। বিশেষ করে আমরা যে মানুষ, মানুষ হওয়ার জন্য আমাদের মধ্যে মানবিক অনেকগুলা গুণাবলী থাকা দরকার। সে মানবিক গুণাবলীগুলোর মধ্যে আহ, একটা হচ্ছে এই যারা অত্যাচারিত, নিপীড়িত, মজলুম, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এবং এটা আমাদের মানুষ হিসেবেও করা উচিত। আমার বিশ্বাস আমাদের ইসলাম ধর্ম সেটা আছে, অন্যান্য ধর্মেও আমার বিশ্বাস এই ধরনের মতবাদ প্রচলিত আছে। সো বিপ্লবী হওয়া ভালো, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বিপ্লবী হতে গিয়ে আমরা যাতে সীমা লঙ্ঘন না করি, আমরা যাতে বিপ্লবী হতে গিয়ে আমরা যাতে বেয়াদব হয়ে না যাই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কোথায় কি বলতে হবে, কাকে কি কতটুকু রেসপেক্ট দিতে হবে। আমার যদি কোনো অন্যায় থাকে, আমার অন্যায়ের একটা মাত্রা আছে। আমি ধরো একজনকে খুন করে ফেললাম, এটার যে মাত্রা, আর আমি ধরো কাউকে লাঠি দিয়ে একটা মাথায় আঘাত করলাম, তাকে অজ্ঞান করে ফেললাম, এটার যে মাত্রা, আমি কাউকে একটা চর দিলাম, থাপ্পড় দিলাম, এটার যে মাত্রা, আর আমি কাউকে একটা কটু কথা বললাম, এটার যে মাত্রা, এটা কিন্তু এক না। সো আমি কাউকে কোনো কারণে ক্রোধের বশবর্তী হয়ে যদি ছোট একটা অন্যায় করি এবং এইটার প্রতি বিপ্লবে যদি আমি একজনকে খুন করে ফেললে যেটা আমার প্রাপ্য ছিল সেটা যদি পাই, তাইলেও কিন্তু এটা হবে না। সো বিপ্লবীদের যথেষ্ট ক্যালকুলেটিভ হতে হবে। কারণ ক্যালকুলেটিভ না হলে লঘু পাপে যদি আমরা গুরুদণ্ড দিয়ে দিই, তাহলে আখেরে নিজের কাছে বুমেরাং হয়ে আসতে পারে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখা, বিশেষ করে আমাদের আহ, যারা এখন যে পরিবর্তিত সময়টাতে আমরা আসলে আছি, বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে এই ধরনের বিপ্লব অনেক মানে কাছাকাছি ধরনের বিপ্লব অনেকগুলো হয়েছে। আমরা হয়তো বা ৫২ ভাষা আন্দোলনের কথা বলতে পারি, ৬৯ গণঅভ্যুত্থানের কথা বলতে পারি, বা ৯০ স্বৈরাচার যে পতন হয়েছিল এরশাদ, তার কথা বলতে পারি। তবে কোনোটার সাথেই এবার যেটা হলো ২০২৪-এ জুলাই আগস্ট মাসে, এটা কোনোটার সাথেই তুলনা করার কোনো সুযোগ নাই। কারণ এইবারে ছাত্ররা, বিশেষ করে যদি আমরা ছাত্র জনতা বলছি, বিশেষ করে ছাত্ররা, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং মাদ্রাসার ছাত্ররা যেভাবে তাদের অধিকার আদায়ে, প্রথমে তো কোটা বিরোধী আন্দোলন ছিল, যেভাবে অধিকার আদায়ে তারা মাঠে নেমেছিল, এইটা নজিরবিহীন। এবং প্রতিক্রিয়াতে তৎকালীন যারা শাসক গোষ্ঠী ছিলেন, তারা যেভাবে এটাকে নির্মমভাবে আসলে হ্যান্ডেল করতে গিয়েছেন, সেটা সকল মানবিকতা সীমা লঙ্ঘন করেছে এবং প্রতিফলে তারা কিন্তু তাদেরও পতন হয়েছে। সো বিপ্লব ভালো, অনেকাংশেই ভালো, এবং এটার ফল যদি আমরা আসলে পেতে চাই, তাহলে বিপ্লব পরবর্তী সময়ে খুব দ্রুত অনেক অনেক সিদ্ধান্ত নিতে হয়। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমরা আসলে বিপ্লব পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তগুলা এখনো নিতে পারছি না, যে কারণেই হোক, যে কোনো কারণেই হোক। তবে আমরা যদি আরো দ্রুত সিদ্ধান্তগুলো নিতে পারতাম, যে উদ্দেশ্যে আমাদের পরবর্তীতে এই বিপ্লব হয়েছে বা হচ্ছে যে ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, সেটা সুফল কিন্তু আমরা এখনো পাচ্ছি না, এটা আমার ধারণা। এই সুফলটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের মানে যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আসলে এই জায়গাটায় আসলাম, সেটাকে আরো একটু সুশৃঙ্খল ভাবে এবং দ্রুততার সাথে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের আপামর ছাত্র এবং জনতার যাতে আমাদের সুবিধা হয়, আমরা সেই দিকে যাতে নজর দিই, সেটাই আমার আসলে প্রত্যাশা থাকবে। আর যারা সবকিছুতে প্রতিবাদ করে, ফয়সালের যে প্রশ্নটা ছিল, আসলে সবকিছুতে প্রতিবাদ করতে গেলে এই প্রতিবাদের মাত্রাটা বা
প্রতিবাদের কি বলবো যে ভারিক্কিটা যেটা আছে এটাও কিন্তু কমে যাবে। তুমি সবকিছুতে প্রতিবাদ করবে না, তোমাকে প্রতিবাদ করতে হবে যে যেটাতে আসলেই প্রতিবাদ করা উচিত আমরা শুধু সেটাতেই প্রতিবাদ করব। আমরা সবকিছুতে যদি প্রতিবাদ করতে চাই, একটা সিস্টেম যেভাবে চলছে এটা যদি আমার ভালো না লাগে তখনই আমি প্রতিবাদের ডাক দিলাম, এটা আসলে করা উচিত হবে না। তো আমি যেটা বললাম যে আমাদের আহ অত্যাচার বা বৈষম্যের মাত্রাটা বুঝতে হবে এবং কোন মাত্রার প্রতি উত্তর আমরা কিভাবে দিব আর সেটাও আমাদেরকে অনেক অ্যানালাইসিস করে বিচক্ষণতার সাথে আমাদের আসলে প্রতিবাদ বা বিপ্লব আসলে করতে হবে। আকাশ। জি স্যার, ধন্যবাদ এত চমৎকার একটা উত্তর দেওয়ার জন্য। আর স্যার পরবর্তীতে স্যার নুরুল হুদার কাছ থেকে স্যার 2টা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো স্যার আমারও পার্সোনালি ছিল যে আপনি ওই যেই এনার্জি বা শক্তিটা কোথা থেকে পান স্টুডেন্টদের সাথে যে অ্যাপ্রোচ গুলো করেন, ওই অ্যাপ্রোচ গুলো এত সুন্দরভাবে করার ক্ষেত্রে, এবং হচ্ছে স্যার পরবর্তীতে আপনার যেই ওয়ার্ক লাইফ এবং হচ্ছে স্যার যে ইউনিভার্সিটি লাইফ, এইটা আসলে কিভাবে কম্পেয়ার করবেন, এবং হচ্ছে স্পেশালি যারা আসলে তাদের ক্যারিয়ারটা স্যার শুরু করতে যাচ্ছে স্যার তাদের জন্য। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা, আমি আসলে সবসময় মানে এটা বলি, অনেকের কাছেই বলি, আমার যারা কলিগ আছেন তাদের কাছেও বলি যে আমি যখন এখানে মানে এখন ধরো গ্রিনেই চাকরি করছি, শিক্ষকতা করছি, এটা দিন শেষে একটা চাকরি এবং আমার রিজিক এখান থেকে আসলে আসে। সো আমি যদি ওইটা মাথায় রাখি যে আমার রিজিকটাকে যদি আমি হালাল করতে চাই তাহলে এইখানের যত টুকু আমাকে এফোর্ট দিতে হবে সেটা যাতে আমি দিই। আমি বিশ্বাস করি যে আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ছাত্ররা। কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা অল্প, কিন্তু আমার ছাত্র ছাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং যে কথাটা দিয়ে আজকের শোটা আমি শুরু করছিলাম যে এক একজন স্টুডেন্টের মন মানসিকতা, এক একজন স্টুডেন্টের মেধা, তাদের সাফল্য এক এক রকম। এক একজন মানুষ, এক একজন ছাত্রের আহ, তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক এক রকম, এক একজন ছাত্রের আহ, যুদ্ধ করতে হয় এক এক ধরনের পরিবেশের সাথে। সো সমস্ত কিছু মেনটেন যিনি করাতে পারবেন, যিনি সেতু বন্ধনটা করাতে পারবেন, তিনি হচ্ছেন শিক্ষক। তো শিক্ষক হিসেবে আমাকে যদি এই সমস্ত কিছুর মেলবন্ধন করতে হয় তাহলে যে পরিমাণ ইফোর্ট আমাকে দিতে হবে বা দেওয়া উচিত সেটাই কিন্তু আমাকে দিতে হবে। এবং আমি যতদিন এখানে শিক্ষকতা করব, শিক্ষকতা পেশায় যতদিন থাকবো, এখান থেকে আমি মাস শেষে যে টাকাটা পাবো, যে রিজিকটা আমি পাবো, এটাকে যদি আমার হালাল করতে হয়, আমি জেনে শুনেই আসছি যে শিক্ষকতা 24 আওয়ার্স জব। যে কোনো সময় যে কোনো স্টুডেন্ট যে কোনো প্রবলেমে পড়ে আমার শরণাপন্ন হইতে পারে। সো তাকে ওই আহ, সেবাটুকু দেয়ার মেন্টালিটি আমার থাকতে হবে। তো এটা আমি আসলে এনার্জি পাওয়ার যে বিষয়টা, আমি এটা চেষ্টা করি মেনটেন করতে। এবং আমি এই ক্ষেত্রে আমি তো বলবো আসলে এনার্জিটা আমি আমার পরিবার থেকেই পাই। কারণ তারা আমাকে যথেষ্ট সাপোর্ট করে, যথেষ্ট হেল্প করে। তোমরা জানো যে আমি এখন আসলে পিএইচডিও করতেছি, তো সারাদিন ইউনিভার্সিটিতে বিভিন্ন জিনিস ডিল করে বাসায় এসেও ছাত্রদের সাথে সময় দিই, ছাত্রদের দিয়ে রিসার্চ করাই, পেপার করাই, গবেষণা করি। আবার আমি নিজেও পিএইচডি করি, আমার নিজেরও পরিবার আছে। এখন এসে অবশ্য মনে হয় মাঝে মধ্যে যে আসলে দিনের ঘন্টাটা 24 ঘন্টা না হয় আর একটু বাড়লে মনে হয় ভালো হতো। 24 ঘন্টায় একদিন আসলে আমাদের পোষাচ্ছে না। যদি আরেকটু বেশি হইতো হয়তো বা কাজগুলো আরেকটু সুন্দরভাবে করা যেত। আর দিন শেষে আমরা মানুষ, আমাদেরও সুস্থতা অসুস্থতার ব্যাপার থাকবে, তো সেটাও যাতে আমরা ইয়ে করি। সো এনার্জিটা মূলত পাই হচ্ছে পরিবার থেকে। পরিবারের সাপোর্টটুকু না পাওয়া গেলে এমনও হয় যে আমি মাসে হয়তো বা একবার একটু মানে ঘরের যে প্রয়োজনীয় সামগ্রী মুদি বাজার একবার করি, পুরো মাস কিন্তু আমার পরিবার তারা নিজেরাই টুকটাক এদিক সেদিক থেকে কেনাকাটা করে তারা চালায় নেয়। এটা বড় একটা ব্যাপার। আর দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল, ছাত্রছাত্রীরা তাদের ক্যারিয়ার গড়ার জন্য যদি আমরা হচ্ছে কিভাবে আসলে ক্যারিয়ারটা শুরু করব, এটা যদি আমরা বলতে চাই, এটাও আসলে মানে বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি নুরুলহুদাকে ধন্যবাদ দিই। নুরুলহুদা আমার আসলে প্রিয় ছাত্রদের মধ্যেই একজন, এবং সে নিজেও খুব
ডাইনামিক এবং অ্যাক্টিভ, আমি জানি। এবং তোমার এপিসোডেই, প্রথম এপিসোডে নুরুলহুদা আসছিল, আমি সেটা দেখেছিলাম। তো নুরুলহুদাকে জি ধন্যবাদ স্যার। দিই করার জন্য। আহ, এই অনার্স কমপ্লিট হওয়ার আগে আগে মানে কেউ যদি মনে করে যে আমি 4 বছর পড়াশোনা করার পরে আমি ক্যারিয়ার ঠিক করব, এইটা বর্তমান যুগে আসলে একটু বোকামি হবে আমি বলবো। তোমাকে ক্যারিয়ার পাথটা অনার্স শুরু করার আগেই তোমাকে শুরু করতে হবে। কারণ হলো, তুমি যদি অনার্স কমপ্লিট করার পরে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে চাও, তোমার সামনে অনেকগুলা রাস্তা আসবে। যেমন তোমাকে কেউ বলবে, বন্ধু তুমি প্রাইভেট ইউনিভার্সিটি সিএসসি পড়ছো, তুমি চাকরি কি করবা, তুমি তো ফ্রিল্যান্সিং করেই কাটাই দিতে পারো। আমার এক বন্ধু আছে, সে আহ, এরকম ফ্রিল্যান্সিং করে এবং উত্তরায় থাকে। আমি যাকে মেনশন করছি আশা করি সে বুঝতে পারবে, আমি নাম বলছি না। উত্তরা থাকে সে, ফ্রিল্যান্সিং করে, গান বাজনা করে। আমার বন্ধু, আমার মেয়ে একটু আগে বললাম ক্লাস 4-এ পড়ে, কিন্তু সে এখনো বিয়ে করেনি এবং সে জীবনটাকে তার মতো করে উপভোগ করছে। সে কোনো জব করে না, সে এরকম ফ্রিল্যান্সিং করে। বাইরের দেশে তার আহ, সকল কাস্টমার। তো সে মোটামুটি আমার সাথে যখন কথা হইতো, মাসে মোটামুটি উম, মানে 1.5 লাখ টাকার মতো, 1.5 লাখ টাকার কাছাকাছি মোরলেস, সে 8 থেকে 10 দিনে এই ফ্রিল্যান্সিং করে এই টাকাটা সে পেয়ে যেত। পেয়ে যাওয়ার পরে বাকি সময়টা সে আর উম, ওই জবটা করতো না, মানে ফ্রিল্যান্সিংটা করতো না। তার কথা হলো যে আমি 8-10 দিন পরিশ্রম করব এবং মাসের যে বাকি সময়টা 15-20 দিন আমি হচ্ছে এনজয় করব। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, যেহেতু তার পারিবারিক দায়বদ্ধতা নাই, করতে পারে। এনিওয়ে, এটা আরেকটা ফিলোসফি, অন্যদিকে চলে যাবে কথা। যেটা বলতেছিলাম, যদি আমরা অনার্স শেষ করার পরে আমরা ক্যারিয়ার পাথ তৈরি করতে চাই, কেউ বলবে যে তুমি সিএস থেকে পড়ছো, তুমি ফ্রিল্যান্সিং করো। কেউ বলবে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও। কেউ বলবে তুমি এরকম শিক্ষকতা পেশায় আসো, শিক্ষকতা করো, গবেষণা করো, হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাও, স্কলারশিপ নিয়ে যাও। কেউ বলবে তোমার বাবার তো বেশ ভালোই টাকা পয়সা আছে, তুমি একবার দেশের বাইরে চলে যাও, ওখানে গিয়ে সেটেল হও, ওখানেই কাজ বাজ করো, আহ, টাকা পয়সা দেশে পাঠাও, তোমার বাবা মা বাড়ি করুক, গাড়ি করুক, ব্যবসা দিক। কেউ বলবে তুমি নিজেই এন্টারপ্রেনার হয়ে যাও, তুমি হচ্ছে ক্লায়েন্ট, তুমি নিজে নিয়ে আসবা এবং তুমি মানুষকে চাকরি দিবা। সর্বোপরি তোমাকে কেউ বলবে গভর্নমেন্ট জবের দিকে যাও, কেউ বলবে তুমি বিসিএস এর জন্য পড়াশোনা করো, কেউ বলবে তুমি অন্যান্য মিনিস্ট্রি গুলোতে পড়াশোনা করো, সরকারি চাকরির দিকে যাও। তো এই যে এত ডাইভার্স যেই রুট গুলো, আহ, এইটা তখন তোমাকে উম, মানে তুমি তখন খেই হারাই ফেলবা। তো সবচেয়ে বেটার হবে বর্তমান যুগের ছেলেপেলেরা, আমরা তো বলি যারা জেনারেশন জেড বা জেন জি, তারা আমাদের চেয়ে, আমরা যে জেনারেশনের ছিলাম আমাদের চেয়ে যথেষ্ট স্মার্ট, তারা আধুনিক। আমরা যে মোবাইল ডিভাইস আমাদের হয়তো বা অনার্স কমপ্লিট করার পরে যে লেভেলের মোবাইল ডিভাইস চালাচ্ছি, এখনকার ছেলেপেলে ক্লাস 6-7-এ সেই ধরনের মোবাইল ডিভাইস চালায় তারা অভ্যস্ত। So আমি বলবো অনার্স শুরু করার আগেই আমাদের একটু ক্যারিয়ারটাকে সিলেক্ট করা, যে হ্যাঁ আমি যেটাই হতে চাই কোনো অসুবিধা নেই, প্রতিটা ফিল্ডেই ম্যান পাওয়ার লাগবে। আমি যেটাই হইতে চাই সেটা আমি সিলেক্ট করি অনার্স শুরু করার আগে, ওই রকম একটা সাবজেক্টে পড়ি এবং যেটা আমি টার্গেট করে অনার্সে ভর্তি হলাম ওইটা অ্যাচিভ করার জন্য আমার কি করতে হবে সেই কাজগুলো যাতে আমি ছাত্র অবস্থায় করি। তো এটা হলো প্রথম মানে গাইডলাইন, যে ক্যারিয়ার পাথ আমরা এভাবে তৈরি করতে পারি। আর যারা এটা না করেই আমরা অনার্স শুরু করে ফেলছি, বলতে পারো যে স্যার আমরা যারা ফার্স্ট ইয়ারে করি বা 2 বছর হয়ে গেছে থার্ড ইয়ারে করি, তারা কি করব, যে যে যত ইয়ারেই পড়ো, যেখানেই পড়ো, ইমিডিয়েটলি, মানে তুমি আলটিমেটলি যে কথাটা আমি একটু আগে আমার আলোচনায় বলছিলাম, যে এই অনার্স কমপ্লিট করে ফেলার পরে তোমার লাইফে কিন্তু আরো অনেকটা সময় পড়ে আছে। ওই সময়টাতে তোমাকে মানুষ কিভাবে জাজ করবে, তোমার প্রফেশন দিয়েই মানুষ আসলে সর্বপ্রথম জাজ করে। সো তুমি এখন যেখানে আছো এখান থেকে তুমি তোমার লাইফটা, ক্যারিয়ার তুমি কিভাবে আহ, করতে চাও, গড়তে চাও, সেটা তুমি এখনই সেট করো, দেরি করার কোনো সুযোগ নেই। যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আজকে সেট করো এবং একটা টাইম লাইন ক্রিয়েট করো যে আমি এই ক্যারিয়ারের এই গোলটা অ্যাচিভ করতে
আমাকে কি করতে হবে, একেবারে স্পেসিফিক হও। নাইলে যেটা হবে, অনার্স কমপ্লিট করার পরে কেউ বলবে সরকারি চাকরি করো, কেউ বলবে বিসিএস দাও, কেউ বলবে ফ্রিল্যান্সার হও, কেউ বলবে বিদেশ যাও, কেউ বলবে হায়ার স্টাডি করো, কেউ বলবে নিজে ব্যবসা দাও, কেউ বলবে সব বাদ দিয়া গ্রামের বাড়িতে চলে যাও, এখানে গিয়া ধান চাষ করো। তো তুমি খেয়ে হারাই ফেলবা। এবং আমরা সাধারণত ওই বিষয়টাতেই সফল হই যে বিষয়টাতে আমাদের আগ্রহ থাকে, আমরা নিজেরা জেনে বুঝে লাইফটার গোল সেট করতে পারি এবং ওই গোল অ্যাচিভ করার জন্য কাজ করতে পারি। সো তোমার এই শো এর মাধ্যমে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো যে যেখানে আসো, যে অবস্থাতেই আসো, আজকেই তোমাদের ক্যারিয়ার গোল সেট করো এবং সেই ক্যারিয়ার গোল অ্যাচিভ করার জন্য যা যা করণীয় সেটা আজকে থেকেই শুরু করো। যে যেখানে আসো আর লেট করার আসলে সুযোগ নাই, কারণ পড়াশোনা শেষ করার পরে দেখবা আজকে যাদের সাথে তোমার চলাফেরা, বন্ধু বান্ধব, তুমি যদি প্রফেশনালি সেটেলড না হও, আল্লাহ তাআলা কাউকে না হয়ে রাখবেন। আমি এই কথাটাও মাঝে মধ্যে বলি যে সবাই চাকরি পাবে, কেউ হয়তো ভালো চাকরি করবে, কেউ হয়তো একটু এভারেজ চাকরি করবে, বা কেউ হয়তো ব্যবসা করবে, মানে সবাই চাকরি পাবে বলতে সবার রিজিকের ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা সবারই রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু কারো রিজিকটা হবে তার মন মতো, কারোটা হবে তার মনের বিরুদ্ধে। সো তুমি যদি নিজে নিজের লাইফটা সেট করতে পারো, তাহলে তোমার মন মতো তুমি তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। সেটা খুব জরুরি আমাদের জন্য। আকাশ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। পরবর্তীতে স্যার আমরা আর দুই একটা প্রশ্ন নিয়ে স্যার আমরা ফার্দার ডিসকাশনে যাব স্যার। আপনারা অনেক সময় নিয়ে নিচ্ছি স্যার। স্যার মশিউর রহমান স্যার একটা কোশ্চেন করেছে, যদিও আপনি স্যার এটার উত্তরটা আগেও দিয়েছেন, যে স্যার যারা রেগুলার এবং স্যার তাদের যে পড়ালেখার প্রতি যে সময়টা দেওয়ার ওইটা দেয়, পরবর্তীতে তারা স্যার যে এক্সপেক্টেড রেজাল্টটা স্যার তারা আসলে পায় না, ওই তাদের স্যার আসলে কি করা প্রয়োজন এইটা। এবং স্যার পরবর্তীতে তার আরেকটা কোশ্চেন আছে যে স্যার একজন বিগিনার রিসার্চার হিসেবে স্যার স্যার তার গোল অ্যাচিভ করার জন্য তার কি করা প্রয়োজন স্যার? হ্যাঁ, এটা আমাদের মানে ছাত্র জীবনে এটা খুবই কমন যে আমি হয়তোবা স্যাররা যা পড়ালো সব পড়লাম, যা বুঝালো সব বুঝলাম, আর পরীক্ষায় আমার মন মতো আমি লিখে আসলাম, কিন্তু দেখা গেল যে আমি আসলে আশানুরূপ মার্ক পাই না। এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের হিউম্যান ব্রেইন এটা অনেক ফাস্ট চলে। তোমার মনে হবে, মানে এটা খুবই ছোট থেকেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি। আমার আসলে এটা একটু এক্সপিরিয়েন্স অন্যরকম, যে আমি যেহেতু তোমাদেরকেও পড়াই, যারা ম্যাচিউর স্টুডেন্ট তাদেরকে পড়াচ্ছি 12 বছর যাবত, আবার আমি পাশাপাশি একটু আগে যে বললাম আমার ছেলে মেয়েকেও আমি সময় দিয়ে পড়াই। দেখা যায় যে আমার ছেলে ধরো এখন 1-এ পড়ে, সে প্লে নার্সারি পড়েছে, এখন টু বানান করতে দেওয়া হয়েছে। যে গতকালকের ঘটনা, স্কুলে একটা পরীক্ষায় টু বানান করবে, সে লিখে আসছে TOW। সেই ভুলটা কিন্তু কখনো করে নাই, সে কিন্তু জানে যে টু বানান হচ্ছে TWO, এই ভুলটা কখনো করে নাই। সেই উদাহরণটা কেন দিলাম, তুমিও যখন পরীক্ষার হলে লিখতে যাও, তোমার হয়তো বা মাথায় ক্যালকুলেশন চলে যে এরকম, তোমার মনে হচ্ছে তুমি সেটাই লিখতেছো, কিন্তু লেখার সময় হয়তো বা তুমি ভুল করতেছো, যেটা তোমার ইন্টেনশনাল না, তুমি জিনিসটা পারো, তুমি জানো, কিন্তু লেখার সময় তুমি হয়তো ভুল করছো। এই কারণে অনেক সময় এক্সপেক্টেড রেজাল্ট আমাদের আসে না। আবার ইউনিভার্সিটিতে তো আসলে টিচারদেরও অনেক পার্থক্য থাকে, যেটা একটু আগে আমি বললাম। একই প্রশ্ন আমি আমাদের ইউনিভার্সিটির উদাহরণ না দিই, আমি কলেজে থাকতে আমার মনে আছে এখনো, বাংলায় আমাদের যে বিলাসী নামে একটা গদ্য ছিল, হৈমন্তী বিলাসী, এগুলো ছিল। সো আমাদের যে কলেজে আমরা পড়তাম প্রতি মান্থলি এক্সাম হইতো, যেমন এখন তোমরা সিটি দাও, মিড টার্ম দাও, এরকম মান্থলি এক্সাম হইতো, পাক্ষিক এক্সাম হইতো, এরপরে সেমিস্টার পরীক্ষা হইতো। তো দেখা যেত যে আমি যখন ফার্স্ট ইয়ারে হৈমন্তীর এই কোশ্চেনটা বা বিলাসীর এই কোশ্চেনটা যেভাবে অ্যান্সার করছি, ওই সময় যে শিক্ষক আমার খাতা দেখছেন, একটু কোটেশন টোটেশন দিয়ে অ্যান্সার করতে হয়, করেছি সুন্দরভাবে, ওই শিক্ষক আমাকে 10-এ দিয়েছেন ধরো 7 বা 8। ওই একই ধরনের প্রশ্ন যখন আমি সেকেন্ড সেমিস্টারে গিয়েছি, যখন বাংলা অন্য কেউ পড়াচ্ছেন বা অন্য সেকশনে পড়াচ্ছে, একই উত্তর উনি কিন্তু দিচ্ছেন 10-এ 6। আবার পরবর্তী সেমিস্টারে অন্য আরেকজন শিক্ষক একই ধরনের উত্তর উনি দিচ্ছেন 10-এ 4।
সো শিক্ষকদেরও আসলে মার্কিং করার ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত। আমরা যারা খাতা দেখি, খাতায় মূল জিনিসটা যদি থাকে, ছাত্র যদি এই জিনিসটা সম্বন্ধে লার্নেড হয়, তাহলে আমাদের উচিত আসলে একটু পজিটিভ ভাবে মার্কিং করা। কিন্তু এটা আসলে যেহেতু শিক্ষক অনেক, ম্যান টু ম্যান এটা ভেরি করবে, এটা খুবই স্বাভাবিক। এই জন্য আমরা হয়তোবা ওই এক্সপেক্টেড, আমি হয়তোবা জিনিসটা জানি, যে কাজটা, যে প্রশ্নটা আসছে উত্তরটা আমি জানি, সুন্দরভাবেই জানি। দুইটা কারণ হতে পারে, আমি হয়তোবা লেখার সময় খুব ভালোভাবে হয়তোবা লিখতে পারি নাই, অথবা যে শিক্ষক আমার খাতা দেখেছেন উনি হয়তোবা আমাকে আশানুরূপ মার্কিং করেন নাই। তো এর কারণে হয়তো অনেক সময় সিজিপিএ হয়তো একটু নিচে নেমে যেতে পারে। তবে আমি যেটা বিশ্বাস করি, এটা আসলে রেগুলার কেস না। যারা ভালো স্টুডেন্ট, ভালোভাবে পরীক্ষা খাতায় লেখে সবসময়, তারা যদি দু একটা কোর্সে নাম্বার একটু কমও পায়, ওভারঅল সিজিপিএ কিন্তু ফল করবে না। কিন্তু যারা, মানে আমি অনেক ছাত্রছাত্রীদেরকেই পাই, আমি তাদেরকে ছোট করছি না, তাদের টার্গেট থাকে যে আমি কোনো মতে পাশ করলে আমার হলো, আমি 40 পাইলেই হলো, এরকম মন মানসিকতার স্টুডেন্ট আমরা পাই। আসলে এটা ঠিক না, এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে। কারণ যেটা বলছিলাম, ছাত্র জীবনটাই আমাদেরকে নিজেদেরকে তৈরি করার সময়। এই সময়টা যদি আমি অবহেলা করে ইরেগুলার থেকে নষ্ট করি, এই সময়টা আর কখনো আমি ফিরে পাবো না। এটা আজকে আমি যখন ছাত্র, তখন যদি নাও বুঝি, যখন আমি আমার ক্যারিয়ার, আমার প্রফেশনে যাব, তখন ডেফিনেটলি আমি বুঝবো, এবং একটা সময় গিয়ে বুঝলেও আসলে কাজ হবে না। তো এটা একটা ব্যাপার, এটাতে মন খারাপ করা যাবে না। আমাদের যেটা, আমরা যেটা করতে পারি ছাত্র হিসেবে, আমরা ভালো করে পড়বো, পরীক্ষার খাতায় ভালো করে লিখবো। এরপরে যদি আশানুরূপ মার্ক না পাই, হতাশ হওয়া যাবে না। আমাদের পরবর্তীতে অন্যান্য পরীক্ষাগুলোর ব্যাপারেও সমানভাবে প্রস্তুতি নিতে হবে। আর যারা নতুন গবেষণায় আসতে চায়, গবেষণায় আসার ব্যাপারে আসলে অনুপ্রেরণা কাজ করে। আমি নিজে নিজে কখনোই গবেষক হতে হওয়া সম্ভব না। মানে তোমার সামনে যদি একটা দৃষ্টান্ত থাকে যে উনি গবেষণা করে এই জিনিসটা অ্যাচিভ করছেন, বা ওনার মধ্যে এই গুণগুলো আসছে, একজন গবেষক যিনি সবসময় হয়তো বা ল্যাবরেটরিতে থাকেন, তার সাথে দুনিয়াদারির কারো কোনো খবর নাই, এদেরকে দেখে মানুষ গবেষণায় খুব একটা উৎসাহী হয় বলে আমি বিশ্বাস করি না। যারা গবেষণা করেন তাদের মধ্যে কমিউনিকেশন স্কিল অনেক ভালো থাকে। কারণ গবেষণা করতে গেলে তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করতে হবে। কনফারেন্সে অ্যাটেন্ড করা মানে সেখানে বিভিন্ন ধরনের গবেষকদের সাথে তোমার একটা পরিচয় হবে, তাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি হবে, এবং এই স্কিলগুলা ডেভেলপ করে করে একটা মানুষ পরিপূর্ণ হিউম্যান বিং এ পরিণত হতে পারে। সো যারা গবেষণা শুরু করবে, তাদের অবশ্যই একজন অনুকরণীয় পার্সন থাকে। তোমরা নিজের অজান্তেই দেখবা যে হয়তোবা তোমরা একজনকে অনুকরণ করে তার মতোই হওয়ার চেষ্টা করো। এটা হিউম্যান বিং হিসেবে আমাদের হিউম্যান নেচার, যে যাকে তোমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমাদেরও পছন্দের শিক্ষক আছেন, আমি নাম না বলি, যে আমরা তাকে দেখলেই মোটামুটি আমরা একটু অ্যালার্ট হই, আমরা চাই যে আমরা যেন তার মতো হই। আহ উনি যেভাবে ওনার লাইফ লিড করেন, আমরাও যাতে এরকম লাইফ লিড করতে পারি। উনি যেভাবে ছাত্রদের ভালোবাসা পান, সম্মান পান, উনি যেভাবে কিছুদিন পর পর গবেষণাপত্র প্রকাশ করেন, দেশ বিদেশ ঘুরে বেড়ান, আমরাও যাতে এরকম পারি, এরকম একটা অনুকরণীয় পার্সন আমাদের সামনে আসলে থাকে, যাকে দেখে আমরা গবেষণায় উদ্বুদ্ধ হই। আর বাংলাদেশে আসলে গবেষণা করাটা একটু চ্যালেঞ্জিং। আমি বলবো যে বাংলাদেশে আমরা গবেষণায় হাতে খড়িটা করতে পারি, এখান থেকে আমরা শিখতে পারি যে রিসার্চে আসলে আমাদের কি কি করা উচিত, কিভাবে করা উচিত, এবং ফ্রুটফুল রিসার্চ করার জন্য আমাদের ছাত্রদের সুযোগ আছে। তারা দেশের বাইরে বিভিন্ন সময়, আমাদের গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্ট দেশের বাইরে ভালো ভালো জায়গায় তারা মাস্টার্স পিএইচডি করতেছে। আমাদেরই অ্যালামনাই পিএইচডি প্রায় শেষের দিকে, এরকমও আছে। খুব শীঘ্রই দেখবো আমাদের সাথে হয়তো বা আবার সে জয়েন করবে, সিএসসি বিভাগে আছে, ট্রিপল ই বিভাগে আছে। সো রিসার্চটা শুরু করে দিই আমরা, আমরা যারা শিক্ষক, এই জার্নিটাতে কি করতে হবে, কিভাবে করতে হবে, আমাদের অ্যাচিভমেন্টের জায়গাগুলো কি থাকবে, এটা আমরা শুরু করে দিই। এবং ছাত্ররাই যার যার মতো করে পরবর্তীতে হায়ার স্টাডিজে গিয়ে তারা কিন্তু সেটা অ্যাচিভ করতে সক্ষম হয়। এই হলো আকাশ। মশিউরকে ধন্যবাদ এই প্রশ্নের জন্য।
জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকেও। স্যার নাজমুস সাকিব স্যার একটা প্রশ্ন করেছে। উনি ৩ টা প্রশ্ন করেছেন যদিও। স্যার আমাদের সমসাময়িক যে ব্যাপারগুলো স্যার আমরা অনেক বেশি ফেস করতেছি স্যার। যেমন স্যার কখনো কি স্যার এমন আ হয়েছে যে আপনি কোনো শিক্ষার্থীর কাছ থেকে নতুন কিছু শিখেছেন? পরবর্তীতে স্যার যে এআই এর ব্যবহার স্যার এটা নিয়েও কিছু কথা বলেছে যে এআই এর আম আ এআই ব্যবহার করে নিজেদেরকে প্রস্তুত করতে পারে যাতে এআই নির্ভরতা স্কিলকে ধ্বংস করতে না পারে এবং এআই ব্যবহারকে মাথায় রেখে শিক্ষকদের স্যার আপনাদের আরকি অ্যাসাইনমেন্ট বা যে অন্যান্য টাস্ক ওই ডিজাইনগুলো স্যার আপনি কিভাবে নতুনভাবে করে চিন্তা ভাবনা করেন স্যার এই ব্যাপারগুলো স্যার? হ্যাঁ, নাজমুল সাকিব স্যারকে অনেক ধন্যবাদ। স্যার এই শো দেখছেন, এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। আকাশ তোমার শো এর রিচ এর মাধ্যমে অনেক বাড়বে বা বেড়েছে বলেই আমার মনে হচ্ছে। জি স্যার। স্যার এখন দেশে নাই, আমি যতদূর জানি। স্যার উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছেন। তো স্যারের প্রথম যে জি প্রশ্ন, স্যার। ডেফিনেটলি যে আমরা আহ, শুধু যে শেখাই তা না, শিক্ষকতা পেশায় আমরা হরহামেশাই ছাত্রদের কাছ থেকে আমরা শিখি। যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে এক একটা ছাত্রের মন মানসিকতা, তাদের ধ্যান ধারণা, তাদের চলাফেরা এক এক রকম। সো শিখতে হয়। এখন সেটা অনেকে আমরা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করি, অনেকে আহ, একটু অহংকারের বশবর্তী হয়ে যায়, আমি শিক্ষক, আমি ওর কাছ থেকে কেন শিখবো। এটা আসলে ঠিক না। বিশেষ করে যখন আমরা গবেষণায় আসি, আমি বিগত বিশেষ করে ৩-৪ বছরে গ্রিন ইউনিভার্সিটি ছাত্রদের দিয়ে অনেকগুলো গবেষণাপত্র আমি প্রকাশ করেছি। তো এই গবেষণাপত্রগুলো করতে গিয়ে আমি তো বলবো আমি ছাত্রদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। কারণ আমি একটা সময় আমার অনার্স বা মাস্টার্সে যে ফিল্ডে আমি রিসার্চ করতাম, গ্রিন ইউনিভার্সিটি জয়েন করার পরে বা আমার পিএইচডিতে আমি কিন্তু আমার পুরো প্যারাডিমটাই আমি শিফট করেছি। আমি কিন্তু এখন ভিন্ন একটা টপিকে রিসার্চ করছি, যেটা আমার অনার্স বা মাস্টার্স এর সাথে মিল ছিল না। তো এটা করতে গিয়ে আমার অনেক কিছু শিখতে হয়েছে। এবং আমি পার্সোনালি শেখার চেয়েও আমার ছাত্রদের সাথে যখন এই কাজ করতে গেলাম, আমি ছাত্রদের কাছ থেকে অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছি। এটা শুধু গবেষণা না, এমনও হয় যে প্রথম দিকে এমন হইতো যখন আমি শিক্ষকতার পেশায় প্রথম যুক্ত হই, আমরা লেকচার ডেলিভার করতে গিয়ে একটা বিষয় হয়তো বা একভাবে বোঝাচ্ছি, এক ছাত্র দাঁড়িয়ে বলে যে স্যার এটা মনে হয় এভাবে না হয়ে জিনিসটা মনে হয় ওইভাবে হবে। তখন আমি আবার একটু রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ, আসলে ওই ছাত্রের কথাই সত্য, যে আমি যেটা এতদিন জেনে এসেছি সেটা আসলে হয়তোবা পরিপূর্ণভাবে সত্য না বা সঠিক না। ছাত্র যেটা বলতেছে এটাই হয়তোবা সঠিক। তো এভাবে করে আমরা অবশ্যই ছাত্রদের কাছ থেকে শিখি। আমি তো প্রতিনিয়তই শিখি। এবং আমি হয়তোবা এখন অনেক বেশি কথা বলছি, কিন্তু আমার সাথে যারা কথাবার্তা বলতে আসে দেখবো যে আমি কিন্তু মনোযোগ দিয়ে কথা শুনি। ছাত্রদের কাছ থেকে কথা শুনলে তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে এআই ব্যবহারের যে বিষয়, বর্তমানে আসলে এটা খুবই চ্যালেঞ্জিং। যে আমরা যখন ছাত্রদেরকে কোনো প্রোগ্রাম করতে দেই, কোনো প্রবলেম সলভ করতে দেই, ছাত্ররা বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করে সেগুলো সলভ করে ফেলে। আমি দু একটা উদাহরণ দিই। আমি যারা আমার সাথে বিগত সময়ে ক্লাস করেছে, বিশেষ করে লাস্ট 1-2 সেমিস্টারে, আমি ছাত্রদেরকে যখন কোড করতে দেই বা প্রবলেম সলভ করতে দেই কোনো ল্যাবে, ছাত্ররা চ্যাট জিপিটি বা জেমিনি এই ধরনের টুল ব্যবহার করে তারা কোডিং গুলো করে ফেলে। তো আমি ছাত্রদেরকে ক্লাসেই মোটামুটি যখনই আমার চোখের সামনে আসে, আমি অনেককে এই ব্যাপারে সতর্ক করেছি যে আমরা এই টুলগুলা নিজেদের শেখার জন্য আমরা ব্যবহার করব, কিন্তু আমরা যাতে এটার উপর ডিপেন্ডেন্ট না হই। আমরা যদি নিজেরা অ্যানালাইসিস করে একটা কোড লিখতে না পারি, নিজেরা নিজেদের নলেজ দিয়ে যদি আমরা একটা কোড লিখতে না পারি, চ্যাট জিপিটি কে দিয়ে যদি লেখাই ফেলি, তাহলে ভবিষ্যতেও কোনো একটা প্রবলেম যখন আমাকে সলভ করতে দিবে, প্রফেশনাল লাইফে আমি যখন যাব, আমি ধরে নেই যদি আমি সিএসসি ফিল্ডেই ক্যারিয়ার করি, তাহলে আমি কিন্তু শুধুমাত্র চ্যাট জিপিটির উপর নির্ভর করলে হবে না। কারণ এরা কিন্তু পার্শিয়ালি সলিউশন দেয়, ফুল কমপ্লিট একটা প্রোডাক্টের সলিউশন কিন্তু চ্যাট জিপিটি তোমাকে দেবে না। তুমি পার্টিকুলার একটা ফাংশনের, পার্টিকুলার একটা পোর্শনের তুমি হয়তো বা সলিউশন পাবা। তো এটার জন্য যেটা করতে হবে, তোমার নলেজটাকে ওইভাবে ডেভেলপ করতে হবে যাতে করে তুমি চ্যাট জিপিটি কে দিয়ে তোমার প্রয়োজনীয় অংশটুকুকে করাই নিতে পারো। কিন্তু এই ধরনের এআই টুলস এর উপর যদি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই,
তাহলে বড় একটা প্রোডাক্ট বা বড় একটা সফটওয়্যার আমরা কিন্তু ডেভেলপ করতে পারবো না। এটা কখনোই সম্ভব না যদি আমরা নিজেরা অ্যানালিটিক্যাল পাওয়ার আমাদের না থাকে। আর আরেকটা ব্যাপার হলো, তোমরা মানে আজকে তো অনেকটা সময় কথা বলে ফেললাম। ক্লাসে আমি যখন ল্যাব ক্লাসগুলো নেই, আমি ল্যাব রিপোর্ট তৈরি করতে দিই, ছাত্রদের বলি তোমরা হাতে লিখে কোডটা হাতে লিখবা। এটাও মানে অনেক আলোচনার ব্যাপার, এটাতে আমি আজকে যাব না যে কেন আমরা ছাত্রদের কোড হাতে লেখাই। তবে এই কোড হাতে লেখানোর কারণে যেটা হয়, ছাত্ররা যারা একটু বেশি চালাক, আমি গত সেমিস্টারে আইডেন্টিফাই করেছি, এটাও যদি কেউ আমার এটা শুনে তাকে কাকে মেনশন করছি সে বুঝতে পারবে। সে এমন একটা ফন্টে কোডটাকে লিখেছে, দেখে মনে হবে যে এটা হ্যান্ড রিটেন, এটা হাতে লেখা। তো আমাকে ল্যাব রিপোর্ট সাবমিট করেছে। তো ছাত্রদের ধারণা আমরা আসলে ল্যাব রিপোর্ট গুলো এমনিই নেই, আমরা হয়তো দেখি না বা পড়ি না। তো আমার কোর্স যারা করে, ল্যাব কোর্স যারা করে, আমার ধারণা বা বিশ্বাস তারা অবশ্যই টের পায় আমি প্রতিটা অক্ষর লাইন বাই লাইন পড়ি এবং যেখানে কারেকশন করানোর দরকার আমি আসলে করতে বলি। তো আমি প্রথম দিন সত্যি কথা বলতে ধরতে পারি নাই। দ্বিতীয় দিন যখন ইয়ে করলাম তখন আমার মনে হলো যে এটা আসলে ওর হাতের লেখা না। তৃতীয় দিনে আমি যখন এটা পুরোপুরি শিওর হলাম তখন আমি আগের দুইটা ল্যাব রিপোর্টের সাথে কম্পেয়ার করলাম এবং দেখলাম যে তিনটা জায়গায় লেখা একই রকম, মানুষের হাতের লেখা হলেও আমি যখন একটা লেটার লিখবো, এফ লেটারটা লিখবো, কখনো মাথাটা একটু বেশি বাঁকা হবে, কখনো একটু বড় হবে, কখনো একটু ছোট হবে, কিন্তু তার দেখলাম যে পুরোটা ল্যাব রিপোর্টে। পরে আমি তাকে ডেকে নিয়ে আসলাম এবং তাকে বললাম যে তুমি অনেক ভালো, কোডিং এও ভালো ছেলেটা, তবে এই যে তুমি একটা ভায়োলেশন করলা, আমি এটা তোমাকে আসলে একটু শাস্তি দিতে চাই। তোমাকে আমি এই ল্যাব রিপোর্ট গুলো আমি রিসিভ করবো না, কারণ তুমি আমার ইনস্ট্রাকশন মেনটেন করো নাই। এবং সে অনেক সরি বলেছে, ইয়ে করেছে এবং শেষ মাসে বলেছে যে আসলে এটা এআই কোন একটা টুল দিয়ে সে এটা লিখেছে সময় বাঁচানোর জন্য। কিন্তু সে সাথে সাথে অবাক হয়েছে, স্যার আপনি এটা কিভাবে ধরতে পারলেন? আমাদের অন্যান্য ল্যাবে যারা এরকম হাতে লেখায়, আমি তো সব জায়গায় এটাই দিয়ে চালাই দিই। এনিওয়ে, আমরা এরকম ধরো এআই টুলস ব্যবহার করে পুরোপুরি ডিপেন্ডেন্ট যাতে না হই সেটা দিয়ে খেয়াল রাখার। আমরা শিক্ষক হিসেবে, নাজমুল সাকিব স্যারের যে প্রশ্নটা ছিল, শিক্ষক হিসেবে আমরা যখন মানে ছাত্রদের ইভালুয়েট করব, আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্ররা এটা এআই টুল ব্যবহার করে তৈরি করতে পারে। তো সেটা মাথায় রেখে আমাদের প্রবলেমটাকে এমন ভাবে আমাদেরকে সেট করতে হবে যে ছাত্ররা যাতে এই সুযোগটা একটু কম পায়, অর্থাৎ তার যাতে এখানে নিজের চিন্তা ভাবনা করা বা নিজের অ্যানালাইসিস করার একটু সুযোগ থাকে। আমরা যদি গদ বাঁধা প্রশ্নই দিয়ে দিই তাহলে তো সে এআই টুলস বলি আর ওয়েবসাইট গুলো বলি বা সার্চ ইঞ্জিন বলি, যে কোনো ভাবে সে আসলে সেটা পেয়ে যাবে। সো শিক্ষক হিসেবে আমাদের এই ইফোর্টটুকু দিতে হবে। আমরা চেষ্টা করি, কতটুকু পারি আমরা জানি না, আমরা চেষ্টা করি বা আমাদের এটা করা উচিত যে শিক্ষক হিসেবে আমাদের এমন প্রবলেম গুলো সেট করতে হবে তাদের ইভালুয়েশনের জন্য, যেন ছাত্ররা এই এআই টুলস গুলোর উপর ডিপেন্ডেন্সিটা কমায়, তারা যাতে নিজেরা একটু অ্যানালাইসিস করে। এবং সর্বোপরি এই ব্যাপারে তাদেরকে একটু সচেতন করতে হবে যে তোমরা এআই টুলস ব্যবহার করবে, এটা খারাপ না, কিন্তু এটার উপর যাতে আমরা ডিপেন্ডেন্ট না হই, কতটুকু লেভেল পর্যন্ত আমরা এআই টুলস ব্যবহার করব, এইটারও একটা সীমা আমাদের আসলে মেনটেন করতে হবে। আর 3.5 নাম্বার পয়েন্ট যেটা ছিল যে শিক্ষকতা করতে গিয়ে আমি এরকম কোনো অড সিচুয়েশনের সম্মুখীন হয়েছি কিনা। বহুবার, একবার দুইবার না, বহুবার এরকম অড সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। গতকালকেই আমার কাছে একজন স্টুডেন্ট আসছিল, তাকেও এরকম একটা ঘটনা বলতেছিলাম। নাজমুল সাকিব স্যার আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন গ্রিন ইউনিভার্সিটিতে, স্যারও দু একটা ঘটনার সাক্ষী আমার বিশ্বাস। সো আমরা শিক্ষকতা করি, আমাদের ছাত্রদেরকে সেবা দেই, পাশাপাশি আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানে আমাদের কিছুটা দায়বদ্ধতা থাকে এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার জায়গা থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে কোনো কোনো সময় ছাত্রদের হয়তো বা কোনো কোনো বিষয় আমাদের ভালো নাও লাগতে পারে। তো এটা খুবই মানে চ্যালেঞ্জিং এবং এটা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এরকম অপ্রস্তুত অবস্থায় নিয়ে যায়। ছাত্ররা মনে করে যে
শিক্ষক হিসেবে, ফর এক্সাম্পল আমি যে সুলাইমান স্যার, তো ওইটা হয়তো বা চাইলেই এরকম হইতো, বা চেয়ারম্যান স্যার আমাদের, উনি এটা চাইলেই এরকম হইতো, বা ডিন স্যার উনি বললেই তো এটা এরকম হয়ে যায়। আসলে শিক্ষক আমরা সবাই শিক্ষকতার জায়গা থেকে আমরা, শিক্ষকদের জায়গা থেকে আমরা সচেষ্ট থাকি, কিন্তু দিন শেষে যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কর্ম করি, প্রাতিষ্ঠানিক কিছু দায়বদ্ধতা আমাদের থাকে, সবকিছুই আমরা সবসময় চাইলেই ছাত্রদের জন্য হয়তোবা করতে পারি না, তার জন্য অনেক কিছু আমাদের মেনটেন করতে হয়। তো এরকম বহুবার সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। আমি পার্টিকুলার উদাহরণ আসলে এখন আর দিতে চাচ্ছি না, মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে। তবে অনেক সময় এমনও মনে হয়েছে যে, যে কথাটা বললাম অনেকক্ষণ আগে, যে যার জন্য চুরি করব সেই যদি আমাকে চোর বলে, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্ট। দুইটা ক্ষেত্র থেকে হইতে পারে, যে আমি ছাত্রদের জন্য সবসময় কথা বলি, ছাত্রদের পাশে থাকার চেষ্টা করি, ছাত্রদের কোনো বিষয় নিয়ে যদি আমি অথরিটির সাথে অথরিটির বিরাগ ভাজন হই, এবং পরবর্তীতে ছাত্ররাই যদি আমার কাছ থেকে সরে যায় এই ভয়ে যে তাদের ছাত্রত্ব বাতিল হইতে পারে, এটা যেমন অস্বস্তিকর, একইভাবে আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে কর্মরত, আমার প্রাতিষ্ঠানিক কিছু দায়বদ্ধতা আছে। প্রতিষ্ঠান আমাকে কোনো একটা মেসেজ ছাত্রদেরকে দিতে বললো, দেওয়ার পরে ছাত্ররা যখন আবার আমার উপর অসন্তুষ্ট হতে পারে, এমন ঘটনাও ঘটেছে, তখন যদি আবার প্রতিষ্ঠান আমার পক্ষ না নেয়, এটাও কিন্তু খুব অস্বস্তিকর পরিস্থিতি হবে। অর্থাৎ প্রতিষ্ঠান এমন একটা ডিসিশন নিল, যেটা আসলে হয়তোবা আমি আমার পদবীর জায়গা থেকে, আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর ডেপুটি ডিরেক্টর এরকম একটা জায়গা থেকে এটা আমাকে সার্কুলেট করতে হবে। আমি সার্কুলেট করলাম, কিন্তু হয়তোবা ঘটনাটা ছাত্রদের জন্য পুরোপুরি হয়তোবা প্রযোজ্য নয়। ছাত্ররা এটার প্রতিবাদ করলো, এবং যেহেতু আমি এটার দায়িত্বে, আমার বিরুদ্ধে প্রতিবাদটা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো নিজে থেকে এই ঘটনাটা শেয়ার করিনি, আমাকে তো, আমি যে প্রতিষ্ঠানে কর্ম করি তারা হয়তোবা তাদের নির্দেশে আমি এটা করেছি। এরপর যখন আবার ছাত্রদের দায়ে, মানে ছাত্রদের আন্দোলনের বা তাদের প্রতিবাদের মুখে এবার আমার অথরিটি যদি আমাকে, আমার পাশে না থাকে, এটাও কিন্তু অস্বস্তিকর, দুইটাই অস্বস্তিকর। সো আমরা যে কাজটা করব, ওই যে কথাটা বললাম, যার জন্য চুরি করব সেই যদি চোর বলে, এটা মেনে নেওয়াটা খুব কঠিন। শিক্ষকতা পেশায় বিশেষ করে যারা আমরা শুধু শিক্ষক না, আমাদের কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটিও আছে, তাদের কিন্তু এটা বেশ ভালো মতো মেনটেন করতে হয়। এবং এটা করতে গিয়ে অনেক সময় ছাত্ররা মনে করে যে স্যার আমাদের পক্ষে নাই, অথরিটি মনে করে যে স্যার হচ্ছে শুধু ছাত্রদের পক্ষে। তো এই দুইটা আসলে মেলবন্ধন করাটা খুব চ্যালেঞ্জিং। ধন্যবাদ স্যার। স্যার আজ আপনি যেগুলো বললেন স্যার, কিছুটা হয়তো আমি ব্যক্তিগতভাবে জানতাম, কারণ আপনার কয়েকটা কোর্সই আমার করা হয়েছে। এবং স্যার নাজমুল সাকিব স্যারকেও ধন্যবাদ এত সুন্দর কিছু প্রশ্ন করার জন্য। এবং স্যার নাজমুল সাকিব স্যারেরও কোর্স করা হয়েছে আমার, তো স্যার স্যারের সম্পর্কেও আমার জানা আছে যে স্যার কি সুন্দরভাবে পড়ায়। এবং স্যার আপনার যে ব্যাপারটা স্যার, এটা আমি জানি যে আপনি যে ল্যাব রিপোর্ট কিংবা যে প্রেজেন্টেশন কিংবা আমরা যদি প্রজেক্টের ব্যাপারগুলো বলি স্যার, আপনি আমাদের ওই লাইন বাই লাইন গিয়ে হচ্ছে প্রশ্নগুলো করেন। বিশেষ করে আমরা যখন প্রজেক্টগুলো আপনার কাছে আর কি শো করি, তখন হচ্ছে একটা র্যান্ডম একটা লাইন নিয়ে বলেন, যেটা স্যার আমার ওই অভিজ্ঞতা আর কি, আমাকে আপনি যেভাবে করেছিলেন যে র্যান্ডম একটা লাইন নিয়ে জিজ্ঞেস করেছিলেন যে এই লাইনটার কাজ কি স্যার। তখন স্যার যেহেতু স্যার এআই এর যে ব্যাপারগুলো স্যার এগুলো ছিল না, তো স্যার ওই সময়টা আমরা নিজেরাই ওই কোডগুলো আমাদের নিজেদের আর কি করতে হতো। তো স্যার ওই সময় আমাদের ওই ওয়ার্ড সিচুয়েশন গুলোতে আর কি পড়তে হতো না। তো স্যার আপনার এই যে স্যার শিক্ষকতার যে জার্নি স্যার, এইটা সম্পর্কে তো স্যার আমরা আসলে ব্যক্তিগতভাবে বা এমনি স্যার সবাই কম বেশি জানি স্যার। এবং স্যার পরবর্তীতে আপনার স্যার যে একটা কোর স্কিল স্যার লিডারশিপ, এবং স্যার আপনি যে ডেপুটি ডিরেক্টর হিসেবে আছেন স্যার স্টুডেন্ট অ্যাফেয়ার্সে স্যার, ওই ক্ষেত্রে স্যার আপনার অনেক সময় স্যার অনেক অনেক ডিসিশন গুলো নিতে হয় আর কি। আপনি যেভাবে বললেন স্যার আজকে আমাদের এই কথাবার্তাগুলোতে, যে অনেক সময় হার্ড ডিসিশন নিতে হয়, লাইক যেটা আপনি একজন শিক্ষক হিসেবে নিতে চাইবেন না, কিন্তু আপনার ওই আপনার যেই পদের জায়গাটা বা পদমর্যাদার যে জায়গাটা, ওইখান থেকে স্যার নিতে হয় স্যার। ওই জায়গা থেকে স্যার আপনি স্যার কিভাবে ইনকারেজ করেন স্টুডেন্টদের তাদের ওই কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোকে আরো বেশি ইনকারেজ করার জন্য স্যার, এইটা যদি স্যার একটু বলতেন। যদিও স্যার এটা আমি ব্যক্তিগতভাবে জানি, স্যার যদি সবাইকে একটু বলতেন। এটা ঠিক আছে, এটা হলো
আমি যে কথাগুলো বললাম অলরেডি চলে আসছে যে আমাদের তো শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে নিজেকে ইনভলভ করলে একটা সময় গিয়ে আসলে আমরা সাস্টেন করতে পারি না, এটা খুবই সত্য। স্বাধীনতা অর্জনের চেয়েও যেমন স্বাধীনতা রক্ষা করা কঠিন, তেমনটাই দেখবা যে তুমি যখন কোনো একটা ক্যারিয়ারে ঢুকে যাবা, প্রফেশনে ঢুকে যাবা, প্রফেশন বা জব বা ব্যবসা যাই করো, এটা শুরু করাটা খুব ইজি, কিন্তু এটাতে টিকে থাকা বা সাস্টেন করাটা বেশ কঠিন। তো পড়াশোনার পাশাপাশি অন্যান্য স্কিলগুলো যদি গ্রো না হয়, তাইলে স্বাধীনতা অর্জনের মতোই তুমি তোমার প্রফেশনটা অর্জন করতে পারবা, কিন্তু সেটা স্বাধীনতা রক্ষা করাটা যেমন কঠিন, সেই প্রফেশনটা রক্ষা করাটাও তোমার জন্য তেমন কঠিন হয়ে যাবে। So, আমি বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আকাশ তোমার সাথে আমার আমার মনে আছে তুমি যখন আহ, আমি তোমাদের প্রোগ্রামিং সি পড়াচ্ছিলাম, ওই সময় তুমি চিন্তা করতেছিলে এরকম এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিসে ঢোকার জন্য। আমাদের ডিপার্টমেন্টের যে ক্লাব জিওসিসি, সেখানে তুমি ঢোকার জন্য চেষ্টা করছিলা, এবং আরো অন্যান্য ক্লাবগুলোতে তুমি এঙ্গেজ থাকা, বিশেষ করে স্পোর্টস ক্লাব, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, এই গুলোতে তোমার আসলে ইন্টারেস্ট ছিল। তো আমি তোমাকে দিয়ে বলবো বাকি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে আসলে আমি তোমাকে যে উত্তরটা দিয়েছিলাম যে আকাশ, তুমি আসলে চিন্তা করো যে কোথায় তোমার প্রায়োরিটি, মানে একটা প্রায়োরিটি সেট করো যে কোথায় তোমার ইন্টারেস্ট সবচেয়ে বেশি তুমি মনে করো। তুমি কি কম্পিউটার সায়েন্সের যে ক্লাব আমাদের বিভাগীয় ক্লাব, এটাতে তুমি নিজেকে মেলে ধরতে পারবা, নাকি তুমি খেলাধুলায়, তুমি তো একসময় খেলাধুলাও করতা, তো খেলাধুলায় তুমি কি স্পোর্টস ক্লাবে তোমার সেই জায়গাটা স্কিলটা গ্রো করার চেষ্টা করবা, নাকি তুমি কালচারাল ক্লাবে থাকবা, নাকি তুমি ডিবেটিং ক্লাবে থাকবা? এটা আমি যেমন সকল মানুষ এরকমই, যে আসলে আমরা কম পারি বেশি পারি সবকিছুতে আমরা ইনভলভ হই। সবকিছুতে ইনভলভ হইতে গেলে যেটা হয়, কোনো বিষয়ে পারদর্শী হওয়া হয় না। তো তুমি যদি কোনো বিষয়ে পারদর্শী হতে চাও, এইটাই সময়, এই ছাত্র জীবনটা, যেখানে তোমাকে পারদর্শী হওয়ার জন্য অনুশীলন করতে হবে। তো সকল ছাত্রছাত্রীকে আমি এটা বলবো যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বা রিসার্চের পাশাপাশি আমাদের সফট স্কিল গ্রো করার জন্য আমাদের একটা প্রায়োরিটি সেট করতে হবে, যে কোন ক্লাবের সাথে কাজ করলে আমি আমার যেই আহ, ধ্যান ধারণা এটা সঠিকভাবে ফুটায় তুলতে পারবো, ওই ক্লাবের সাথে যাতে আমরা এঙ্গেজ হই। এমন না যে ক্লাবের সাথেই এঙ্গেজ থাকতে হবে, তাও না। আমাদের বর্তমান যে বৈশ্বিক যুগ, আমি গ্রিন ইউনিভার্সিটিতে পড়লেও হয়তো বা অন্যান্য অনেক ইউনিভার্সিটি তারা ওপেন কল করে বিভিন্ন কম্পিটিশন বা বিভিন্ন ওয়ার্কশপ, আমরা সেগুলোতে অ্যাটেন্ড করতে পারি। অনলাইনে প্রচুর রিসোর্স পাওয়া যায়, সেগুলো ভিজিট করতে পারি, ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারি, কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারি। কারো যদি প্রোগ্রামিং খেলাধুলা নিয়ে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারি। তবে যে যেটাই করি, আমাদের পড়াশোনা দুঃখিত, স্যারের নেটওয়ার্ক ইস্যুর জন্য স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করব স্যারের জন্য।
স্যার যতক্ষণ জয়েন করছে ততক্ষণে আমরা আসলে আজকের যেই আলোচনাটা, এই আলোচনায় আসলে আজকে আমরা কি জানতে পারলাম এটা সম্পর্কে যদি আমরা একটু আবার রিপিট করি, তাহলে আমরা বলতে পারি যে আসলে আমাদের স্যার আসলে কিভাবে একজন ছাত্রের দিকে মনোভাব, যে ব্যাপারটা ওইটাকে স্যার কিভাবে ফুটিয়ে তুলছে, কিংবা একজন শিক্ষক আসলে কিভাবে একজন ভালো ছাত্র কিংবা খারাপ ছাত্রের যে একটা বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলোর দিকে পরবর্তীতে আমরা যদি বলি যে একটা ক্রাইটেরিয়া বর্তমানে প্রচলিত রয়েছে যে আসলে সিজিপি এর উপর ভিত্তি করে আসলে শিক্ষক নিয়োগ, ওই শিক্ষক নিয়োগের যে ক্রাইটেরিয়াটা, ওইটা সম্বন্ধে ওইটাই চেঞ্জ আনার যে ব্যাপারটা, এইটা নিয়ে স্যার কি ভাবতেছেন। পরবর্তীতে স্যার বললেন যে আসলে যে এই বিপ্লব নিয়ে স্যার আমাদেরকে অনেক ভালো কিছু কথাবার্তা বললেন, যে আসলে বিপ্লবীরা আসলে কারা, বা বিপ্লবটা আসলে কিভাবে সংগঠিত হয়, এবং বিপ্লব পরবর্তী যে সময়টা রয়েছে এই সময়ে তাতে আসলে কি করা প্রয়োজন বলে স্যার মনে করেন। এই ব্যাপারগুলো আমাদেরকে স্যার অনেক সুন্দরভাবে বললেন, এবং স্যার আমাদেরকে কয়েকটা হ্যাক শেয়ার করলেন যে আসলে কিভাবে আমরা যারা আসলে এখন যে ক্যারিয়ারের দিকে আসলে ধাবিত হচ্ছি, তাদেরকে আসলে কি করা প্রয়োজন, এই ব্যাপারগুলো স্যার হচ্ছে আমাদেরকে শেয়ার করেছেন। স্যার হ্যাঁ, হ্যাঁ, ওই ইন্টারনেটটা চলে গেছিল মোবাইলের। স্যার যেই ব্যাপারটা নিয়ে আমি বলতেছিলাম আর কি, আজকের যে আলোচ্য বিষয়গুলো ছিল যে আপনার দৃষ্টিভঙ্গিতে একজন স্টুডেন্ট আসলে কি করা প্রয়োজন, এবং বিপ্লবের যে ব্যাপারগুলো এগুলো আসলে কিভাবে সংগঠিত হয়, কিংবা বিপ্লবীরা কারা, এই ব্যাপারগুলো বলতেছিলাম। এবং স্যার আপনার কাছ থেকে আজকে আমরা আসলে যা জানতে পারলাম, এটা স্যার আমাদের যেই আসলে পরবর্তী লাইফে অনেক বেশি আসলে ইম্প্যাক্ট পড়বে। স্যার বিশেষ করে আপনি তো হচ্ছে সিএস এর স্টুডেন্ট, তো স্যার সেভাবে হচ্ছে অন্যান্য আমাদের যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, ওই ডিপার্টমেন্ট গুলোর যে স্টুডেন্টরা আছে তাদের হচ্ছে ওইরকম ভাবে আপনার ক্লাস নেওয়া হয় না। কিন্তু স্যার অনেকে চায় যে আসলে আপনার সাথে কথা বলতে, কিংবা আপনার বিহেভিয়ার দেখে আপনার সাথে একটু ডিসকাস করতে স্যার। তো স্যার ওই যে যারা রয়েছে স্যার, আমার এই পডকাস্টের মাধ্যমে তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো একটা মেসেজ দিতেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, কিংবা কারো যদি ইচ্ছে হয় আপনার সাথে কথা বলার, তাহলে তারা স্যার কিভাবে কি করবে? হ্যাঁ আকাশ, এটা সুন্দর একটা কথা বলেছো আসলে। যদিও আমি সিএসসি শিক্ষক, কিন্তু যেহেতু ইউনিভার্সিটির একটা কেন্দ্রীয় দায়িত্ব পালন করছি, আমাকে বিভিন্ন সময়ে সকল বিভাগের ছাত্রছাত্রীদের নিয়েই আসলে ডিল করতে হয়। এবং অনেক ছাত্রছাত্রী যেহেতু সরাসরি আমার ক্লাসরুম ছাত্র না, তারা আমার সম্পর্কে অনেকের কাছে অনেক ধরনের মন্তব্য শুনে, অনেকাংশে ভালো অনেকাংশে খারাপ, এগুলো শুনে তারা আমাকে মেন্টালি একটা জাজমেন্টে তারা চলে যায়। এবং যখন তারা আমার সাথে মিশে একসাথে কাজ করে, তখন আসলে তারা নিজেরাই রিয়েলাইজ করতে পারে যে আসলে যে কথাগুলো তারা আমার সম্পর্কে শুনে সেটা কতটুকু সত্য বা কতটুকু যথার্থ। তো আমি বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের ছাত্রদের সাথে বিভিন্ন সময়ে কাজ করি। আহ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শুধু শুধু ছাত্র না, শিক্ষকদের এবং অন্যান্য যারা আমাদের অ্যাডমিন স্টাফ আছেন সবার সাথে আমার মোটামুটি কাজের সুবাদে একটা কমিউনিকেশন রাখতে হয়। তো যে সকল ছাত্র ছাত্রীরা মানে এমনিতে আমার সম্পর্কে জানবে বা শুনবে বা আরো আহ, বেশি জানার জন্য আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে, তাদেরকে আমি বলবো যে আসলে আমি শিক্ষক, শুধুমাত্র সিএসসি বিভাগের শিক্ষক না, আমি গ্রিন বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। সো যে কোনো বিভাগের যে কোনো ছাত্রছাত্রীরা যে কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে আসতে পারে। আমি মোটামুটি সবার কথাই শোনার চেষ্টা করি। খুব রিসেন্টলি তো আমি অন্যান্য বিভাগের অনেক ছাত্রছাত্রীদের সাথেই বিভিন্ন বিষয়ে সময় দিয়েছি, তাদের কথা শুনেছি। তো শিক্ষক হিসেবে আমি সবারই শিক্ষক, সবার জন্যই আমার যে সময়টা সেটা বরাদ্দ থাকবে। তবে আমি যেহেতু একটু মানে অন্যান্য অনেক কাজে একটু ব্যস্ত থাকি, আমার সাথে যারা যোগাযোগ করতে চায় তারা যদি একটু প্রায়র আমার সাথে একটু কথা বলে আসে, একটু ফোন করে যে স্যার আপনি আজকে থাকবেন কিনা বা কোন সময় ফ্রি থাকবেন, এটা হলে আমার জন্য ভালো হয়। আমি যেটা বলতেছিলাম তোমার শোয়ের মাধ্যমে, যে কোন স্টুডেন্ট সে যেই হোক, সে যেই বিভাগেরই হোক, আমার সাথে
কথা বলতে চেয়েছে, আমাকে ফোন করেছে বা মেসেজ দিয়েছে, আমি কোনো রিপ্লাই দেই নাই, এইরকম ঘটনা আমি গর্ব করে বলি যে এরকম ঘটনা কখনো ঘটেনি। সো সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আবার আমার একই কথা থাকবে, শুধু তোমার এই শোয়ের মাধ্যমে শুধু গ্রিন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী না, আমি যখন তোমার এটা শেয়ার করি, আমার প্রিভিয়াস অনেক স্টুডেন্টই, অনেক অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টই তারা আহ, বলেছে যে স্যার আপনার এই শোটা আমরা দেখবো, আপনার কথা শুনবো, অনেকদিন কথাবার্তা হয় না। ইভেন এটা শেয়ার করার পরে আমাকে অনেকে কলও দিয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। সো যারা এখন আমার ছাত্র, যারা আগে ছাত্র ছিল অনেকদিন আগে, আমি যেহেতু 12 বছর যাবত পড়াচ্ছি, আমার অনেক স্টুডেন্ট দেখা যাবে যে তারা তাদের স্ব ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত। তো তাদের সাথে আমার যোগাযোগ আছে, কথাবার্তা হয়, তারা সময় নিয়ে আমার সাথে দেখাও করে অনেকে। তো সকলের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষক হিসেবে আমি তোমাদের আহ, সাথে যেমনটা আমি ফিলোসফি ধারণ করি, আমি হায়েস্ট প্রায়োরিটি দিয়ে আমার ছাত্রছাত্রীদেরকে, তোমরা যে কোনো সময় নিঃসংকোচে আমার সাথে কথা বলতে পারো, দেখা করতে পারো। তবে একটু আমাকে নক দিয়ে আসলে ভালো হয়, তাহলে আমি ফ্রি টাইমটা তোমাদেরকে সহজেই বলতে পারি। আদারওয়াইজ আমরা প্যারালালি এত কাজে ব্যস্ত থাকি, হুট করে এসে কোনো স্টুডেন্ট যদি না পায়, তখন সে মর্মাহত হয় যে স্যারের সাথে কথা বলতে গেলাম, স্যার সময় দিল না, বা স্যারের সাথে দেখা করতে গেলাম, দেখা করতে পারলাম না। এটা যাতে না হয় এই জন্য একটু আগে একটু ফোন করে বা একটা মেসেজ দিয়ে কোনোভাবে আসলে এটা সুবিধা হয়। আকাশ। জি স্যার, ধন্যবাদ। এবং স্যার আজকে আপনার অনেক সময় নিয়ে নিয়েছি, প্রায় 2 ঘন্টার মতো স্যার। তো স্যার আজকে আপনার থেকে সময় নেওয়ার স্যার মূল উদ্দেশ্যটাই ছিল হচ্ছে আমাদেরকে অনেক অনেক নতুন কিছু আসলে জানা, যেটা হচ্ছে ক্লাসরুমে আসলে আমাদেরকে ওইভাবে জানা হয় না। আপনি যেটা প্রথমেই বললেন যে আসলে ওই সীমিত সময়ে আসলে এত কিছু শেয়ার করা সম্ভব হয় না স্যার। স্যার এর জন্য আপনাকে স্যার আন্তরিকভাবে ধন্যবাদ স্যার, আজকে আমার শোতে স্যার জয়েন করার জন্য। এবং স্যার ব্যক্তিগতভাবে স্যার আমি অনেক বেশি লাকি যে আপনাকে আমার এই শোতে পেয়েছি স্যার। এবং স্যার হয়তো আবার আরেকদিন অন্য কোনো এপিসোডে আপনার সাথে আবার দেখা হবে স্যার। এবং স্যার আমার এই শোকে স্যার উদ্দেশ্য করে যদি কিছু বলতেন স্যার, তাহলে ভালো হতো স্যার। আকাশ, তোমাকেও ধন্যবাদ। আসলে তুমি যখন প্রথম আমাকে অনুমতি চাইলা তোমার সাথে আসার জন্য, আমার মধ্যে দুইটা জিনিস আসলে আমি চিন্তা করেছি, যে তুমি আহ, পড়াশোনার পাশাপাশি তো আমাদের একটা ক্লাবের সাথে তুমি এঙ্গেজ আছো, আমি তো জানি তোমার সম্পর্কে। এবং এই যে তুমি টক উইথ আকাশ নামে যে পডকাস্টটা তুমি শুরু করলা, সবকিছুই আসলে শুরুটা করতে হয় অল্প দিয়ে, এবং আস্তে আস্তে আমরা সফলতার দিকে যেতে পারি। তোমার এই পডকাস্ট হয়তো এক সময় এমন হইতে পারে বাংলাদেশের সেরা কয়েকটা পডকাস্টের মধ্যে একটা। তোমার জন্য আমি দোয়া করি। আমার মাথায় আসলো যে আসলে ওই বিষয়টাই, যে ক্লাসে আমি প্রস্তুত ছিলাম যে আজকে যে কোনো ধরনের প্রশ্ন তুমি করলে তোমাকে আমি উত্তর দিব, নিরাশ করব না। সেটা আমার ব্যক্তিগত বিষয় হোক বা যে কোনো বিষয় হোক, বা আজকে শোটা যারা দেখবে বা শুনবে তারাও যদি কোনো রকম প্রশ্ন করে, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কারণ ক্লাসরুমে আমরা সবসময় আহ, ওই সময়টা পাই না, যেটা আসলে মানে আমি হয়তো একটা বাক্য বললাম, সেই বাক্যটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় হয়তোবা ক্লাসরুমে পাওয়া যায় না। তা আমি যে বাক্যটা বললাম, যারা আমার সাথে রেগুলার ক্লাস করে, যারা আমার সাথে ওঠা বসা করে, যারা আমাকে চেনে জানে ভালো, তারা বুঝবে যে স্যার কেন এই কথাটা বলেছে। কিন্তু যারা হুট করে একদিন বা 2 দিন আমাকে দেখবে, তখন এই বাক্যটাকে তারা নেগেটিভলি নিতে পারে। তাদের মনে হতে পারে যে ওনার সম্পর্কে তো কত ভালো ভালো কথা শুনছি, কিন্তু উনি তো আসলে এরকম না, উনি এই ধরনের কথা বলেন। তো আমি হয়তো বা ক্লাসরুমে খুব ডিটেলসে ওইভাবে কোনো কিছু ব্যাখ্যা করার সময় না পাওয়ার কারণে কোনো বাক্য বললে সেটাকে ভিন্ন অর্থ করার সুযোগ থাকে। তা আজকে আমি চাচ্ছিলাম যে যে কথাগুলো বলবো একটু ডিটেলসে বলবো, যাতে করে যারা আমার সম্পর্কে আমার বিশ্বাস যে কেউ আমার সম্পর্কে বাজে ধারণা করে না, তারপরেও কারো যদি বাজে ধারণা থাকে সেটা তোমার এই শো এর মাধ্যমে মিনিমাইজ হবে। আর তোমার শোয়ে মোটামুটি আমি প্রস্তুত ছিলাম যে এরকমই ঘন্টা দেড়েক সময় হয়তো বা লাগবে। আমি আমার অন্যান্য কর্মকাণ্ড শেষ করেই তোমাকে সময় দিয়েছি, এবং আমি দোয়া করি তোমার পড়াশোনার পাশাপাশি তুমি এই যে একটা চ্যালেঞ্জিং কাজ শুরু করেছো, এটা তুমি সফলতা
মুখ দেখো এবং তুমি আমি তো একজন খুবই নগণ্য মানুষ, বাংলাদেশের জাতীয় পর্যায়ের মানুষদেরকেও তোমার এই পডকাস্টে তুমি যুক্ত করো, যাদেরকে বাংলাদেশের মোটামুটি সবাই চিনে জানে, এবং এর মাধ্যমে তুমি এটার সাথে লেগে থাকো। তুমি বাংলাদেশের জনপ্রিয় কয়েকটা পডকাস্টের মধ্যে তুমি এটাকে নিয়ে যাও। তোমার জন্য শুভকামনা থাকলো, তোমার টকউইথ আকাশ এই পডকাস্টের জন্য দোয়া থাকলো। ধন্যবাদ স্যার, আপনার এই কথাগুলো স্যার আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক স্যার। স্যার আপনি স্যার যেভাবে আমাদের হচ্ছে ক্যাম্পাস কিংবা ক্লাব অ্যাক্টিভিটি স্যার আমাদের সবসময় স্যার সাপোর্ট দিয়ে গেছেন স্যার, ওই সাপোর্টটা স্যার আপনার কাছ থেকে এখনো স্যার পেয়ে যাচ্ছি স্যার, এটা স্যার আমার কাছে অনেক বড় একটা ব্যাপার স্যার। স্যার আবারও স্যার ধন্যবাদ দিতে চাই স্যার আপনাকে আমার এই পডকাস্টে স্যার জয়েন করার জন্য স্যার। এবং স্যার এই বলে স্যার আসলে আপনার থেকে স্যার পডকাস্টটা স্যার শেষ করার জন্য স্যার পারমিশন চাচ্ছি স্যার। এবং স্যার আপনার যদি আর কিছু বলার থাকে স্যার তাহলে বলতে পারেন স্যার, যেহেতু স্যার আপনি অনেক বেশি সময় স্যার অলরেডি নিয়ে ফেলেছি। 2 ঘন্টার মতো হয়ে গেছে, যে আমি আসলে এই কথা শেষে বলবো যে আমার যে শিক্ষক শুভাকাঙ্ক্ষী, আমার ছাত্র, যারাই তোমার এই পডকাস্ট দেখছেন, আমার সহকর্মী, বিশেষ করে আমার ছাত্ররা, শুধু গ্রিনের না, গ্রিনের আগেও আমি যে আরো 4টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, আমি তো নামও বলেছি তোমার পডকাস্টে, আমি শুরু করেছি এশিয়ান ইউনিভার্সিটিতে, তারপরে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে, তারপর ঢাকা ইন্টারন্যাশনালে, এবং গ্রিনে আসার আগে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে। সো এই 4 ইউনিভার্সিটির যত স্টুডেন্ট, আমার প্রাক্তন ছাত্রছাত্রী যারা আজকে এই শোটা দেখছে, তোমার এই শো এর মাধ্যমে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা রানিং স্টুডেন্ট, অর্থাৎ গ্রিন ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে বা গ্রিন ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা শেষ করে বের হয়ে গেছে, অনেক অ্যালামনাই আজকে এই শোটা দেখবে বলেছিল, আমার ধারণা তারা কিছু কিছু সময় হয়তো দেখেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে সবাই আমার ছাত্ররা ভালোবাসে বলেই আমি বিশ্বাস করি, আর আমিও আমার সকল ছাত্রদেরকে ভালোবাসি। আমি শেষে একটা কথাই বলবো, যে আমি হয়তো অনেক সময় ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মকাণ্ডে ওদের একটু বকাঝকা করি, একটু শাসন করি। ছাত্ররা হয়তো মনে করে যে স্যার তো এটা মনে পুষে রাখবে, পরে আমাদের কোনো একটা সমস্যা করবে। এটা কখনোই হয় না, এটা আমি এনশিওর করতে চাই তোমার শো এর মাধ্যমে। যখন যে স্টুডেন্টকে আমি শাসন করি, ওইটার ইফেক্ট ওই দিন পর্যন্তই থাকে, এটাকে আমি আর পরে নিয়ে যাই না। অর্থাৎ তোমাকে দেখে নেব, এই যে একটা মেন্টালিটি, এটা আসলে আমার মধ্যে থাকে না। এটা হয়তো অনেকে জানে না, তোমার শো এর মাধ্যমে আমি আজকে এটা একটু রিভিল করলাম। ছাত্ররা ভুল করবে, স্বাভাবিক। আমরা ছাত্রদের শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে সেই ভুলকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখি। তবে যেটা বললাম যে ভুল ভুলের মতোই যাতে থাকে, ভুলটা যাতে কখনো ক্রাইমের পর্যায়ে চলে না যায়, এই ব্যাপারে যাতে আমার ছাত্ররা সচেষ্ট থাকে, আমি শুধু সেই প্রত্যাশা করব। ভুল করলে ভুলের ক্ষমা হয়, কিন্তু ক্রাইম করলে বা অন্যায় করলে সেটার জন্য কিন্তু পর্যাপ্ত শাস্তিও পেতে হয়। ওটা মাথায় রেখে যাতে আমরা ছাত্ররা চলাফেরা করি, আমাদের জীবন যাপন করি, এটা যাতে আমরা একটু মেনটেন করার চেষ্টা করি। তোমার শো এর মাধ্যমে আবারও আমি আমার সকল রানিং এবং প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমার জন্য শুভেচ্ছা থাকলো। তাহলে আজকে এই পর্যন্তই, তুমি শেষ করতে পারো। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। এবং স্যার আপনার জন্য স্যার আমাদের অনেক অনেক বেশি দোয়া থাকবে স্যার, যেন স্যার আপনার যে একটা আদর্শ নিয়ে স্যার আপনি আমাদের সাথে আমাদেরকে শিক্ষাদান করতেছেন স্যার, সেই আদর্শটা যেন স্যার সব সময় আপনি ধরে রাখতে পারেন, এবং স্যার আমাদেরকে এই সুশিক্ষাটা স্যার দিতে পারেন। এবং স্যার আপনার মতো সুশিক্ষা যেন স্যার আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শিক্ষার্থী যেন এই সুশিক্ষাটা স্যার পায়। এবং স্যার আমি স্যার ব্যক্তিগতভাবে চেষ্টা করি স্যার আপনার মতো একজন অলরাউন্ডার পার্সন যেন স্যার প্রতিটা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে থাকে স্যার। বিশেষ করে স্যার যদি স্যার কলেজে থাকে স্যার, তাহলে দেখা যাবে স্যার তাদের ওই ভিতটা স্যার অনেক আগে থেকেই স্যার মজবুত হয়ে যাবে স্যার। তো স্যার আর সময় ক্ষেপণ করব না স্যার, এইখানে স্যার শেষ করছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, আবার দেখা হবে। ও স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।